আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। পর্ব প্রথম পরিচ্ছেদের ১৩ থেকে ১৮ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, কান ধরলাম। রূপা কখন হুট করে চলে এলো আমি বুঝতেই পারিনি। শেজাদ পেছনে হাত ভাঁজ করে ঘুমরা মুখে দাঁড়িয়ে রয়েছে জানালার পাশে। কর্কশ স্বরে বলল, তোমার বোকামির জন্য আমাকে চোর উপাধি শুনতে হয়েছে। ভাবতে পারছো কি বলেছে আমাকে? সাফায়েত করুণ চোখে তাকিয়ে বলল, চোর বললে কি আপনি চোর হয়ে গিয়েছেন? তার মানে বলতে চাইছো যে যে যখন ইচ্ছে আমাকে চোর ডাকাত বলে দিতে পারবে? সাফায়েত শান্ত স্বরে বলল, কানে তো ধরলাম। এখন বলুন কি পেয়েছেন ওই ঘরে? শেহজাদ পকেটে হাত দেয়, বের করে আনে দুটো মাদুলি আর একটা ছোট্ট ফুরিয়ে আসা মোমবাতি আর গাঁদা ফুলের মালা। সাফায়েতের দিকে বাড়িয়ে দিয়ে বলল আরও কয়েকটা ছিল, বালিশের নিচে রয়ে গেছে। সেখানে তেমন কিছু নেই। সাফায়েত ফুল আর মাদুলিটা গভীর পর্যবেক্ষণ করে, নাকের কাছে নিয়ে গিয়ে শুকতেই কেমন একটা গন্ধ নাকে এলো। শেহজাদকে দেখিয়ে বলল, ফুলগুলোতে গন্ধ নেই। শেহজাদ মালাটা নিয়ে শুকলো, বলল, হ্যাঁ, এগুলো রেখে দাও, কাজে লাগতে পারে। সায়রাকে বলে দেখব আর কিছু পাই কিনা। বেলা 4:30টার দিকে হাসপাতাল থেকে ফুলকলিকে আনা হয়েছে। কালু মিয়া আর মজিদ বিপদমুক্ত। ফুলকলি সবাইকে দেখার পর বিলাপ ধরে কাটছে। সায়রা, সোহিনী, আয়শা তাকে সান্ত্বনা দিচ্ছে। অপরূপা, তটিনী আর শবনমের সাথে দাঁড়িয়ে আছে এক কোনায়। মহলের পুরুষ মানুষেরা আসতেই সবাই নড়ে চড়ে বসল। শেহজাদকে দেখে ফুলকলির কান্না আরও বেড়ে গেল। শেহজাদ সবার সাথে সদর ঘরের আসনে বসে পড়ল। ফুলকলিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? ফুলকলি তার কাছে এসে মেঝেতে বসল। মেঝের দিকে মাথা রেখে কেঁদে কেটে বলল, উনি আমারে আর নিকা করব না ভাইজান। মফিজ, হ, তোকে কে বলেছে? আমি জানি ভাইজান, আমারে নষ্ট রাখবো সবাই। মফিজ আগে সুস্থ হোক, তারপর দেখা যাবে, এখন যা। ফুলকলি উঠে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে চলে যায় অন্দরমহলের ভেতর। শেহজাদ বাকিদের দিকে চোখ তুলে তাকায়, প্রশ্ন করে, তোমরা কিছু বলতে চাও? তটিনী মাথা নাড়ায়, তাহলে ভেতরে যাও। সবাই চলে গেল। তারা যেতেই শেহজাদ বলল, আপনাদের একটা কথা বলা হয়নি। পালার জন্য নারী শিল্পী পেয়ে গিয়েছি। কাল পালা বসবে। ভালোই, আমরা চিন্তায় ছিলাম। এবার সাবধানে থাকবে। আবার না আক্রমণ হয়, তাহলে কিন্তু সুনামহানি ঘটবে তোমার যাত্রাপালা আর রূপনগরের। এমন কিছু হবে না আব্বাজান। আর সৈন্যদের কি খবর? তারা তাদের কাজ করছে। এই ডাকাত দল আবার বেরিয়েছে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এখন আবার রূপনগরে তাদের নজর পড়েছে। আমি এর শেষ দেখে ছাড়ব। শাহজাহান সাহেব বললেন, আমি আতঙ্কে আছি। সেই 15 বছর আগের মতো ভয় আমাকে কাবু করেছে পুত্র। মনে হচ্ছে আরও বড় বিপদ সামনে সন্নিকটে। কেমন কু ডাকছে মনটা, শান্তি পাচ্ছি না। শেহজাদ বাবাকে আশ্বাস দেয় হাতের উপর হাত রেখে, আপনি আমার উপর বিশ্বাস রাখুন আব্বা। এতটা নিরাশ হবেন না, সাহস হারাবেন না। আপনারা আমার শক্তি। আমি তোমাকে নিয়ে ভয় পাই, তুমি সাবধানে থেকো। শেরতাজ সাহেব নতবদনে বসে থাকেন। 15 বছর আগের বীভৎস সেসব ঘটনা আজও স্মৃতির পাতায় জীবন্ত। মনে করতে চান না, কিন্তু তারপরও মনে পড়ে এক কুহকিনীকে ভালোবেসে নিজের সর্বস্ব হারানোর কথা। মনে পড়ে মহলের সেই দুর্দিনের কথা। সদর দরজা দিয়ে বাগানের মালি কুদ্দুস উকি দিল, বলল, হুজুর, একজন ডাক্তার এসেছেন, বাইরে অপেক্ষা করছেন। শেহজাদ বলল, আসতে দাও। জি হুজুর। সদর দরজা দিয়ে সদর ঘরে প্রবেশ করল লম্বা এক মধ্যবয়স্ক ডাক্তার। আধ পাকা দাড়ি, সাদা চুল, চোখে মোটা পাওয়ারের চশমা। এসেই হাত মিলালেন সবার সাথে। শাহজাহান সাহেব বললেন, আপনি? চিনি, কিন্তু মনে পড়ছে না। লোকটা বললেন, সাইকিয়াট্রিস্ট আব্দুল ফজল মুস্তাফি। রূপনগরের সম্রাটের ডাক পড়েছে। দেরিতে আসাটা বেমানান, তাই খবর পাওয়া মাত্রই রওনা দিয়েছি। শেহজাদ প্রসন্ন হেসে বলল, আমি খুশি হয়েছি। মতিবানু নাস্তা পানি নিয়ে এলো। খাওয়া দাওয়া আর গল্প সল্প হওয়ার পর ফজল সাহেবকে নিয়ে মহলের ছাদে চলে গেল সাফায়েত আর শেহজাদ। সাদা পুরো রেলিং ঘেরা ছাদের মধ্যিখানে বসানো আরাম কেদারায় বসলো 3 জন।
সাইদানিতে সিগারেটের অবশিষ্টাংশ ফেলে ফজল সাহেব সামনে রাখা ফুল, মোমবাতি আর মাদুলিগুলির দিকে তাকালো। শেজাদ বলল, এসব পেয়েছি রূপার ঘরে। আপনাকে চিঠিতে এসব উল্লেখ করা হয়নি, কারণ এসব আজ পেয়েছি। আমি যখন চিঠি লিখছিলাম তখন আমি ট্রলারে ছিলাম। সুবার কাছ থেকে সবটা শুনে মনে হয়েছিল আপনি এসবের সমাধান দিতে পারবেন। ফজল সাহেব মনোযোগ দিয়ে মালাটা দেখেন, নেড়েচেড়ে শুকেন, তারপর দু হাতের তালুতে ঘষতেই পাপড়ির সাথে সাথে সেখান হতে সাদা পাউডার মতো বস্তু ছড়িয়ে পড়ে। এতগুলো বছর ধরে মানসিক রোগী নিয়ে আদি নক্ষত্র বিচার করায় এ বস্তু সাথে সাথে চিনে ফেললেন ফজলু সাহেব। বেনজয়েল মিথাইল একজনিন, কিছুটা অদল বদল করে যাকে সবাই কোকেইন নামে চেনে। শেজাদ বলল, কি দেখলেন? ফজলু সাহেব চশমা ঠেলে গম্ভীর মুখে বললেন, সাদা পাউডারগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এসব কোকেইন। কোকেইন? শেজাদের কণ্ঠে বিস্ময়, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সাফায়েত বলল, কোকেইন? যেগুলো নাকে গেলে নেশা হয়? ফুলের মধ্যে কোকেইন পাউডার? হ্যাঁ, রূপা নামের মেয়েটাকে এইসব ফুলের মাধ্যমে কোকেইনের নেশা করতে সাহায্য করত রহমান। আর রূপার নাকের নিচে ঘাড় কথা বলেছিলেন আপনি, তাও হয়েছে এই কোকেন বাষ্প শুকার কারণেই। শেজাদের চোয়াল শক্ত হয়ে আসে, বলে, আর মাথার তালু, পায়ের তালু জ্বলার কারণ? ফজল সাহেব মাদুলির দিকে আঙ্গুল দেখিয়ে বলেন, হয়তো এটাতে তার উত্তর আছে। শেজাদ মাদুলি হাতে নেয়, মোমবাতির মোমের সাহায্যে মাদুলির মুখ আটা। শেজাদ দেয়াশলাই কাঠি জ্বালিয়ে মোম গলিয়ে মাদুলির মুখ উন্মুক্ত করে দিতেই সেখান হতে পচা রক্তের ঘ্রাণ টের পায় ফজল সাহেব। শেজাদ আর সাফায়েত সইতে না পেরে সরে পড়তেই ফজল সাহেব বলেন, অপরূপা কালো জাদুর শিকার। শেজাদ আর সাফায়েত পুনরায় ধাক্কা খায়। মস্তিষ্কে প্রবল উত্তেজনা অনুভব করে শেজাদ। কালা জাদু? এ তো মহলের সাথে গভীরভাবে সম্পৃক্ত এক অশুভ শব্দ। এ কি করে সম্ভব ডাক্তার? ফজল সাহেব মাদুলিগুলো ঘেটে ঘেটে বললেন, ব্ল্যাক ম্যাজিক। এসব এক প্রকার নিষিদ্ধ চর্চা। ওরা বস্তুত লুসিফার নামের শয়তানের পূজা করে এবং শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে কিছু সাধারণ মানুষকে বেছে নেয়। এরা স্কোপোলামিন, এসডি, গাঁজা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের সাহায্যে মাধ্যমটির হ্যালোসিনেশন ঘটায়। আর তন্দ্রাচ্ছন্ন মাধ্যম তখন পরাবাস্তব জগৎ চোখের সামনে দেখতে পায় এবং তাদের বিশ্বাস মতে সাক্ষাৎ শয়তান মাধ্যমের দেহে এসে ভর করে। শিউরে ওঠার তথ্য হলো, এইসব মাধ্যম কাজ করে অনেকটা দম নেওয়া পুতুলের মতো। তারা যা আদেশ পায় তাই করে। রূপা সেই মাধ্যম, রূপাই পুতুল। সে যা আদেশ পাচ্ছে তাই করছে। মেয়েলি হাসির শব্দ ভেসে এলো ছাদের দরজার দিক থেকে। তারা তাকাতেই দেখতে পেল মহলের মেয়েরা। সবার পেছনে অপরূপা। সে নিঃশব্দে হাসছে, একদম চোখ বন্ধ করে। হাসতে হাসতে বাকিরা ঢলে পড়বে অবস্থা এমন। শেজাদদের দেখে সবার হাসি থেমে গেল এক লহমায়। অপরূপার হাসিও থেমে গেল। শেজাদ দাঁড়িয়ে পড়ল, ফজল সাহেবও দাঁড়িয়ে পড়লেন। বললেন, হাই লেডিস। সাহস দেখিয়ে তটিনী হেসে এগিয়ে এলো, বলল, আসসালামু আলাইকুম। আমি তটিনী। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা? সবাই একে একে পরিচয় দিল। ফজল সাহেব অপরূপার দিকে তাকালো। আয়েশা বলল, ও রূপা আমাদের। অপরূপা তাকে থামিয়ে দিয়ে বলল, না, আমার নাম রূপা নয়, আমি অপা। পুরো নাম অপরূপা। আপনি আমাকে অপা নামে ডাকতে পারেন। শেজাদের মেজাজ চড়া হয়। অপরূপার দিকে বেশিক্ষণ তাকাতে পারল না সে। ছাদ থেকে দ্রুত পায়ে নেমে গেল। যে করেই হোক রহমানকে খুঁজে বের করতেই হবে। শেজাদের পিছু পিছু সাফায়াতও নেমে এলো। ফজল সাহেব ছাদে সবার সাথে গল্প করতে লাগলেন। অপরূপার সহ্য হলো না লোকটাকে। চারিদিকে অন্ধকার নামিয়ে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। শেজাদ গাড়ি নিয়ে বেরোতে যাবে, তার আগেই পুলিশের গাড়ি এসে থামলো মহলের সামনে। সৈন্যপ্রধানের একজন কাশিম বেরিয়ে এসে বলল, সাহেব, রহমানের খোঁজ পাওয়া গেছে। কে সে? কোথায় থাকে? তা জানি না, তবে সে কাঁচামালের ব্যবসা করত। তার নাম রহমান নয়, তার নাম সামাদ। তার কোনো প্রকার নিদর্শন পাওয়া যায়নি এখনো পর্যন্ত, কিন্তু খুব শীঘ্রই আমরা সামাদকে ধরতে পারবো। আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস আছে তোমাদের উপর। শেজাদকে বিষয়টা আরও ভাবিয়ে তুলল। সৈন্যরা যেতেই শেজাদ ঘোড়ার পিঠে উঠতে যাবে, তখনই অপরূপা মহল চত্বর পেরিয়ে ছুটে এলো। দাঁড়ান, দাঁড়ান। শেজাদ দাঁড়িয়ে গেল, উৎসুক চোখে তাকিয়ে রইল। অপরূপা বলল, সৈন্যরা কি রহমানের কোনো খবর এনেছে? শেজাদ মৃদু হেসে উঠল। উত্তর না দিয়ে হাসছেন কেন? ডাকাতের সাথে কথা বলতে ইচ্ছে করছে না? ইচ্ছে না হলে বলবেন না, আমারও কোনো চোরের সাথে কথা বলার ইচ্ছে নেই। শেজাদ ঘোড়ার পিঠে উঠে বসল। অপরূপা কুপিত চোখে চেয়ে রইল তার নীরবতা।
শেহজাদ হেসে বলল, উত্তর পেলে সেদিন তুমি আমার সামনে আর আসবে না। আর চাইতে উত্তর না পাওয়াটাই ভালো। ঘোড়া রেশাদনি বেশে আসতেই অপরূপার নিকটে গিয়ে বলল, কি বলতে চাইছেন? বলতে চাইছি তুমি অসুস্থ। এখন আমি অসুস্থ পাগল? হ্যাঁ। অপরূপা রোষানলে দগ্ধ হতে হতে ফুঁসে উঠে বলল, আপনি উন্মাদ। হ্যাঁ, রূপার ভালোর জন্য। আমি রূপা নই, জানি তুমি শতরূপা। শেহজাদের ঘোড়ামহল প্রাঙ্গণ ছাড়িয়ে যেতেই অপরূপা অন্দরমহলে চলে গেল। সিবান কোথা হতে ছুটে এসে বলল, সুন্দর বউ, কোথায় গিয়েছ? অপরূপা তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে বলে, বাইরে। সিবান একগাল হাসল। অপরূপা সেই হাসি দেখে আবারও ভড়কে গেল। খপ করে সিবানের হাত ধরে বলল, তোমার কোনো মামা আছে? সিবান মাথা দুলায়, হ্যাঁ আছে। মামাকে দেখবে? কোথায় দেখব? মামাকে আসতে বলবো এখানে? মামা অনেক দিন আসে না। অপরূপা তার সামনে হাঁটু মুড়ে বসে গাল ছুঁয়ে বলে, তোমার মামা কি করে? মামা জাহাজ চালায়, ইয়া বড় জাহাজ। অপরূপা হাসে, বলে, তোমার মামাকে কিভাবে আসতে বলবে? চিঠি পাঠাবো, তুমি আমাকে একটা চিঠি লিখে দেবে। হ্যাঁ, দেব। চলো আমরা চিঠি লিখব। কিন্তু আম্মা দেখে মতো কেন তোমার দেখ কিন্তু আম্মা না দেখে মতো কেন? তোমার আম্মা দেখলে কি হবে? সিবান কানে কানে ফিসফিস করে বলে, আম্মা চায় না মামা এখানে আসুক। এ মা, কেন? কারণ মামা এখানে এলে আর যেতে চায় না। অপরূপা ফিক করে হাসে, বলে, তাই? চলো চিঠি লিখব। পাঠাবে কি করে? ডাকপিয়ন চিনো? বাহ, খুব চালাক তুমি। সিবান হাসে। অপরূপার আঙ্গুল ধরে অপরূপাকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে অপরূপাকে মহলের দক্ষিণে নিয়ে যেতে থাকে সে। ওদিকের কক্ষগুলোতে তালা ঝুলানো। অপরূপা এক সময় থেমে যায়। বদ্ধ কক্ষগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে তো একবারও সে আসেনি, তাই হয়তো দেখতে পায়নি। কক্ষের লোহার দরজাগুলো মেরামতবিহীন থাকায় জং ধরে গিয়েছে। দরজার সম্মুখে আড়াআড়িভাবে দুটি প্রকাণ্ড তলোয়ার গাঁথা। সেই কক্ষটির দু কক্ষের পরের কক্ষটিও একই। মাঝের দুটি কক্ষে শুধুই তালা ঝুলানো। সিবান আঙ্গুল ধরে টানে, চলো ওদিকে যাই। ওদিকে একটা ঘর খালি পড়ে থাকে, এখানে থেমো না। অপরূপা কৌতূহলী হয়ে বলে, এই কক্ষগুলো তালাবদ্ধ কেন সিবান? সিবান ফিসফিস করে বলল, সুন্দর বউ, এগুলোতে ভূত থাকে, বড় বড় ভূত। হ্যাঁ। অপরূপা তার কথায় হেসে ওঠে, বলে, ভূতকে কেউ ঘরবন্দি করে রাখতে পারে না পাগলা। সিবান হতবাক হয়ে জানতে চায়, ভূত ঘরবন্দি হয় না? না, ভূত তো অদৃশ্য হতে পারে, বন্দি করতে পারে মানুষকে, কারণ মানুষ তো অদৃশ্য হতে পারে না। তার মানে কি এখানে মানুষ বন্দি আছে? সিবান উত্তর দিতে পারে না। মা তো তাকে ভূত আছে বলেছে, তাই তো সে এদিকে আসতো না কখনো। অপরূপা কক্ষটির সামনে গিয়ে দাঁড়ায়। তলোয়ার হাতে রাখতেই কোথা হতে মতিবানু ছুটে আসে। তার চোখে মুখে আগুনের লাভা যেন দাউ দাউ করে জ্বলছে। কর্কশ্বরে বলল, করো কি? কেউ দেখলে তোমারে বাইর কইরা দিব মহল থিক্কা। এদিকে কেন আইলা? দক্ষিণ দিক আইবানা ভুলেও, যাও এখন। অপরূপা শান্ত কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আসিনি, আমাকে সিবান এদিকে নিয়ে এসেছে। মতিবানু হেঁকে বলে, তোমার ভালোর জন্য কইছি। তুমি এইখানে হাত দিছো দেখলে মা বেগম মহল থেকে এখনই বাইর কইরা দিব, তাড়াতাড়ি আহো। বলে অপরূপা আর সিবানের হাত ধরে টেনে নিয়ে যায়। সিবান হাত ঝাড়া মেরে দৌড়ে চলে যায়। অপরূপা হাত ঝেড়ে বলে, এভাবে টানবেন না, আমি ব্যথা ব্যথা পাচ্ছি। বলেই হাত ছাড়িয়ে সে রসাই ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। বাকিরা বোধ হয় সেদিকে। পথে ফজল সাহেবের সাথে দেখা হয়। ফজল সাহেব হাসেন। অপরূপা মুখ গোমড়া করে তাকায়। ফজল সাহেব মৃদু হেসেই জিজ্ঞেস করেন, রূপা, তোমার মায়ের নাম কি? মা নেই। মুখ শক্ত করে কথাটা বলে হনহনিয়ে চলে যায় সে। ফজল সাহেব ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হাঁটার ধরনটাও ওনার চেনা। মতিবানু পেছনে এসে জানতে চায়, ডাক্তার সাহেব, আপনি ওরে চেনেন নাকি? ফজল সাহেব চমকে তাকায়, বলে, না না, কিভাবে চিনব? অপরূপাকে রসাই ঘরে ঢুকতে দেখে খোদেজা কপাল কুঁচকে তাকায়। অপরূপা মাথা নত করে বলে, আমি ভেবেছি ওরা এখানে। সারাক্ষণ ওদের সাথে কি? তুমি হলে আশ্রিতা, তুমি আমাদের হাতে হাতে কাজ করে দেবে। কুমুটুনুদের সাথে থাকবে, আশ্রিতারা কাজ করেই খায়। নিজের চেহারা দেখে কি নিজেকে আসমানের পরি মনে করছো? নাকি নাকি রানী ভাবছো? অপরূপা মাথা তুলে বলে, আপনি আমাকে কোনো কাজ করতে বলেননি। খোদেজা বিস্মিত হয়ে বলে, আশ্চর্য, মুখে মুখে কথা বলছো। শাহানা এগিয়ে আসে, হাসি মুখে বলে, সর্ষে ইলিশ রাখতে জানো মেয়ে? অপরূপা মিষ্টি আবদার শুনে মাথা দুলিয়ে বলে, হ্যাঁ পারি, দাদিজান সব শিখিয়েছেন আমাকে। বাহ, খুব ভালো।
তাহলে আজ ইলিশটা তুমিই রান্না করো। শেহজাদ আর সিবান পাগল সর্ষে ইলিশের জন্য। খেতে মজা হলে কিন্তু আমরা তোমার জন্য বকশিস চেয়ে নিতে পারি সম্রাটের কাছ থেকে। ওরা সবাই পায়, তাই না? কুমুটুনু আর ফুলকলি মাথা নাড়ায়। অপরূপা ফুলকলির দিকে তাকিয়ে থাকে। তার থেকে বছর 5 বড় হবে হয়তো। কত বড় ঝড় বয়ে গেল তার উপর। অপরূপাকে জিজ্ঞেস করে, তোমার হাত শুকাইছে নি? অপরূপা মাথা নাড়ায়। তাইলে রাত বা কেমনে? পারবো ডান হাতে। আমি তোমারে সাহায্য করি তাইলে? জি। অপরূপা সর্ষে ইলিশ রাঁধল। খোদেজা, সাহানা আর হামিদা চেয়ে চেয়ে দেখল। সে তাদের মতো করে রান্না করেনি, একদম ভিন্ন উপায়ে রেঁধেছে। গন্ধ শুকে সাহানা বলল, খেতে ভীষণ মজা হবে মনে হচ্ছে। অপরূপা হাসল এবং তার প্রশংসা শুনে বলল, সব আমার দাদিজানের কারিশমা। উনি অনেক জ্ঞানী ছিলেন। দাদাজানের অত বিষয় সম্পত্তি উনি তদারকি করেছিলেন। দাদাজানের মৃত্যুর পর উনি বেতের পাটি বুনতে পারেন। পাট দিয়ে চট, তালপাতা দিয়ে হাত পাখা আর কচি বাঁশ দিয়ে ঝুপড়ি, মোটা রশি পাকিয়ে বসার জন্য মোড়াও বানাতে পারতেন। এমনকি কাঁথাও সেলাই করতে পারেন। উলের সুতো দিয়ে সোয়েটার এবং মাথার টুপি সব। দাদিজানের পিতা অনেক বড় একজন হস্তশিল্পী ছিলেন। ওনার নামটা আমি ভুলে গিয়েছি। আপনারা চিনতে পারবেন শুনলে। লোকমুখে ওনার অনেক নাম। শাহানা মুগ্ধ হয়ে বলে, তোমার দাদিজান তো অনেক গুণী মানুষ, তাহলে তুমিও সব পারো? হ্যাঁ, বললাম না দাদিজান আমাকে সব শিখিয়েছেন। দাদিজানের মতো পারি না, তবে যা পারি তা আমার জন্য অনেক। তুমিও গুণী। অপরূপা মাথা নামিয়ে নেয়। রহমান তার ওসব কাজকর্ম মোটেও পছন্দ করতো না। সে বলতো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। ওসব কাজ করে খেটে খাওয়া মানুষ। অপরূপার ভাবনায় চির ধরে সাহানার প্রশ্নে, তোমার দাদিজান কিভাবে মারা গিয়েছেন? অসুস্থ ছিল? অপরূপা সাহানার মুখ বরাবর তাকায়, বলে, অসুস্থ ছিল না, তবে মারা যাওয়ার আগের দিন আমাকে রাগ করে বলেছিল, তোর জন্যই আমি মরে যাব। পুরো রসাইগড় স্তব্ধতায় খাকা করে ওঠে মুহূর্তে। খোদাজা তেরে এসে বলে, কেন কেন এরকম বলেছে তোমার দাদি? অপরূপা নিষ্পাপের মতো মাথা নাড়ে, জানি না। তখন আমি খুব অসুস্থ ছিলাম। দাদি যেন আমাকে অসুস্থ দেখলেই অমন বলতো, কিন্তু তা সত্যি হবে কে জানতো। পরিচিত এক মসজিদের ইমামের সাথে অপরূপার বিষয়ে সলা পরামর্শ করে শেহজাদ মহলে ফিরতে ফিরতে গভীর রাত নেমে গেল। শেহজাদের অপেক্ষায় কেউ খেতে বসেনি। দিনকাল ভালো যাচ্ছে না। তার ফিরতে বিলম্ব হওয়ায় সবাই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। শেহজাদ ফিরতেই সাফায়েত ছুটে এসে বলল, ভাইজান কোথায় ছিলে? আমাকে রেখে চলে গেলে সবাই দুশ্চিন্তা করছিল। শেহজাদ ওর কাঁধে হাত চাপড়ে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। যেতে যেতে একটি কক্ষ থেকে যুবতীদের হাসির শব্দ ভেসে আসে। সে কক্ষের বাইরে জানালার সামনে দাঁড়িয়ে ভেতরে চোখ বুলাতেই অপরূপাকে সেখানে দেখতে পায় না। সায়রাকে ডাক দেয়, সায়রা। হাসির শব্দ থেমে যায়। সায়রা তড়িঘড়ি করে ছুটে আসে। জি ভাইজান, আপনি কবে এসেছেন? আম্মাজান আপনার চিন্তায় অস্থির হয়ে আছেন। আমায় কিছু বলতে চান? রূপা কোথায়? সায়রা প্রশ্নটা আশা করেনি। খানিকটা ভীত হয়ে মিনমিন স্বরে বলে উঠল, আম্মা তাকে ফুলিয়াপাদের সাথে থাকতে বলেছেন। আমি তাকে জোর করেছি, সে আসছে না। বলছে তার জায়গা নাকি ওখানে। ফুলিয়াপাদের সাথে থাকতে নাকি তার ভালো লাগছে। মুহূর্তেই গমগমে গলার স্বরে কক্ষের ভেতরে থাকা সবাই আটকে ওঠে। তাহলে এত হাসাহাসি হচ্ছিল কেন ভেতরে? সায়রা মাথা নামিয়ে রাখে। শেহজাদ প্রস্থান করে সেখান থেকে। সাফায়েত এসে বলে, কি হয়েছে? ভাইজানের বকা খেলে নাকি? সায়রা হাঁপ ছেড়ে বড়সড় দম ফেলে বলে, এই অপরূপা মেয়েটা এত জেদি না হলে কি রহমানের সাথে পালাতে পারতো? ওকে দেখে কিছু শেখো। সায়রা ভুরুকুচকে বলে, কি শিখবো? অপরূপা কিভাবে রহমান রহমান করছে তা। আমিও কি রহমান রহমান জব করব? তুমি রহমানের জায়গায় অন্য নাম দিতে পারো। আমার নাম হলে তো আরও ভালো। আচ্ছা। সাফায়েত হেসে উঠে চলে গেল। রান্না ভালো হয়েছে শেহজাদ? হ্যাঁ। শাহানা পুনরায় তাকালো হামিদার দিকে। হামিদা বলল, কেমন মজা হয়েছে? ভালো নাকি খুব ভালো? খুব ভালো। তারা হাসে। আজ কিন্তু রান্না যে করেছে তার বকশিস চাই। ফুলকলি রেঁধেছে? না। কে? আগে বকশিস দাও, তারপর নাম বলবো। শেহজাদ খেতে খেতে শাহজাহান সাহেবের দিকে তাকালো। বলল, আব্বাজান আপনি অনুমান করতে পারছেন? শাহজাহান সাহেব মাথা নাড়ে। বড় চাচা আপনি? শেরতাজ সাহেবও না বলে। সাফায়েত তুমি? সাফায়েত বলে, অত কিছু জানি না। ছোট ভাইজান আপনি? সিবান চট করে তাকায়। দাঁত দেখিয়ে হেসে আঙ্গুল চেটেপুটে খেতে খেতে বলে, সুন্দর বউ রেঁধেছে ভাইজান। শেহজাদ শাহানার দিকে তাকায়। আবারও সিবানকে প্রশ্ন করে, কি করে বুঝলে তুমি? কারণ ইলিশটা নতুন বউয়ের মতো সুন্দর। সবাই কলকলিয়ে হেসে ওঠে একসাথে। শেহজাদ পকেট থেকে পয়সা বের করে দেয়। শাহানা নিয়ে বলে, যাই অপরূপাকে বলে আসি তার রান্না খেয়ে সম্রাট খুশি হয়েছেন। শেহজাদ খাওয়ায় মনোযোগ দিয়ে বাবা জ্যাঠাদের উদ্দেশ্যে বলে, জমির কাগজপত্র কাল হাতে চলে আসবে। আর একটা মালবাহী জাহাজ ইতিমধ্যে তাদের ঘাটে গিয়ে পৌঁছে গেছে।
টাকাও চলে এসেছে, কৃষকেরা এবার ন্যায্য মূল্য পাবে। শেরতাজ সাহেব আর শাহজাহান সাহেব শব্দ করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। সাফায়েত বলল, নগরে এবারও ভালো ফসল হয়েছে, সবাই ঠিকঠাক খাজনা জমা দিয়ে গিয়েছে। প্রতিবেশী গ্রামের তার এক ভাগও হয়নি, তারা পানি জমা করে রাখেনি, ফলস্বরূপ পানির অভাবে চারা নষ্ট হয়েছে। তার আগের বার পানিতে ভেসে গিয়েছে সব, কিন্তু আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল, তাই দ্রুত পানি সরাতে পেরেছি। ভাইজান বোধহয় রাস্তা নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা করছে। শেহজাদ মাথা দুলায়। শেরতাজ সাহেব বলেন, আব্বাজান সঠিক মানুষকে রূপনগরের দায়ভার তুলে দিয়েছেন, তাই তো আজ পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয়নি। তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো শেহজাদ। আমি চাই ধুমধাম করে তোমার অভিষেকের দিনটা স্মরণ করতে। সেদিন সমস্ত নগরের সব মানুষকে খাওয়াবো, তারাও তোমাকে নিয়ে অনেক সন্তুষ্ট। আমি যেন সন্তুষ্টি ধরে রাখতে পারি। অল্প স্বল্প আয়োজন হোক, কিন্তু আমি চাই না অর্ধেক অর্থ ব্যয় হোক এর পেছনে। কদিন হলো ডাকাত আক্রমণ হয়েছে মহলে, অনেক অর্থ লুটপাট করে নিয়ে গেছে তারা। আমি তা নিয়ে চিন্তিত আছি। মহলের নিরাপত্তা আরও বাড়াতে হবে, সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে হবে। নগরে ডাকাত দলের প্রবেশপথে পাহারা বসাতে হবে। ছোট ছোট বাচ্চাদের আমসি পড়া শেখানোর মাদ্রাসাটিও মেরামতে হাত দিতে হবে। আপনাদের খুশি করতে আমি অল্প বিস্তর আয়োজনের করতে রাজি আছি। মানুষকে একবেলা খাওয়াতে আমার আপত্তি নেই, তারা আমাদেরই মানুষ, কিন্তু অন্যান্য আয়োজন করে অর্থ নষ্ট করতে চাই না। আশা করি আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন। সবাই সমর্থন জানায়। শাহজাহান সাহেব বলে, কাল পালাও শেষ হবে, তাহলে আয়োজন পরশু হোক। শেহজাদ মাথা জাগায়। খোদেজা হামিদা শাহানাকে ডেকে তা জানায় শাহজাহান সাহেব। খোদেজা খুশি হয়, পরক্ষণে বলে ওঠে, পুত্র তার আগে অপরূপা মেয়েটির একটা বিহিত করো। শেহজাদ এই প্রশ্নের উত্তর দেয় না। অপরূপা সুস্থ হওয়ার পর সে যা সিদ্ধান্ত নেবে শেহজাদ তাই মেনে নেবে। অপরূপা এখন স্বাভাবিক নয়। শেহজাদের দেয়া পয়সাগুলো নিয়ে বসে থাকে অপরূপা। ফুলকুলি বলে, খুশি হয়েছ? আমারেও এমন দিত ভাইজান, আমারে খুব দেখতে পারে জানি, কিন্তু আমি এই পয়সা দিয়ে কি করব? কি আর করবা, এই পয়সা দিয়ে অভিষেকের দিন ভাইজানরে কিছু একটা উপহার দিবা। সবাই ওই দিন ভাইজানরে কিছু না কিছু দিব। ওই দিন কি হয়? ওই দিন নগরের মানুষ দাওয়াত খাইতে আসবো। ভাইজানের জন্য আসার সময় কিছু না কিছু লইয়া আসে, সম্মানী দেয়, আর কি বোঝো না? এই পয়সা তো ওনার। তা কি তা হয়েছে? এই পয়সাতে তুমি কামাই করে নিছো, রান্ধনে কষ্ট হয়েছে না? হ্যাঁ, তা হয়েছে। তো এই পয়সা এখন থেকে তোমার, বুঝলা? হ্যাঁ। হুড়মুড়িয়ে সায়রা তটিনীরা 5 জন ঢুকে পড়ে ফুলকলিদের কক্ষে। অপরূপা চৌকির উপর শুয়েছিল, তাদের দেখে উঠে বসে। বলে, কি হয়েছে? তটিনী তার পাশে এসে বসে। বলে, আম্মা বলেছে তুমি নাকি সুতোর টুপি বানাতে পারো। জি। তটিনীর চোখ জোড়া খুশিতে চকচক করে ওঠে। সে বলে, আমাকে একটা বানিয়ে দেবে। পরশু রাত অবধি সময় আছে, দিতে পারবে রূপা? আমি তোমাকে পয়সা দেব। নামাজ পড়তে যাওয়ার সময় যে টুপিগুলো পরে তার চাইতে একটু ব্যতিক্রম, যাতে ওটা আলাদা মনে হয়, কারণ ওটা সম্রাট সাহেব পরবেন। দেবে? অপরূপা মাথা জাকায়। এত কম সময়ে টুপি? তটিনী খুশি হয়ে তার গাল দুটো টেনে ধরে সুই সুতোর খুঁজে বেরিয়ে যায়। শবনম বলে, এখন আমরা কি দেব? সায়রা বলল, আমার কাছে একটা আতর কেনা আছে, ওটা দেব আমি ভাইজানকে। সোহিনী বলে, আমি কি দেব? ভাইজান কত কিছু দেয় আমাদের, আমরা কিছুই দিতে পারি না। আয়শা বলে, আমার কাছে একটা রূপোর কলম আছে, আব্বাজান বিদেশ থেকে এনেছিলেন আমার জন্য, আমি ওটা দেব। ভাইজান তো পরিচালক, সবসময় লেখালেখি করে, ভাইজানের কাজে লাগবে ওটা। অপরূপা হাসে আর ভাবে, একটা মানুষকে কতগুলো মানুষ ভালোবাসে। কি দেবে ভাবতে ভাবতে সবাই বেরিয়ে পড়ে। অপরূপা ভেবে পায় না সে কি দেবে। যদি সবার সম্মুখে কিছু চেয়ে বসে, তখন তো সে লজ্জায় পড়ে যাবে। পরক্ষণে ফিক করে হেসে ওঠে, ভাবে চুরি করার মতো কিছু দেওয়া যাবে, যাতে চুরি করতে সহজ হয়। অভিষেকের আয়োজন উপলক্ষে মহলে ধুম পড়ে গেল। যত্রতত্র পৌঁছে গেল সে খবর। নগরবাসী আনন্দে আত্মহারা। এই দিনটাতে তারা খুব আনন্দিত থাকে। আজ শেষ যাত্রাপালা হওয়ার কথা, আগামীকাল অভিষেক। কিন্তু শিল্পীরা অভিষেক উপলক্ষে দাওয়াত পাওয়ার পর চিঠি পাঠিয়েছে পালার দিন একদিন পেছানোর জন্য, তাই পালার দিন পেছানো হয়েছে। অভিষেক উপলক্ষে মহলের কাজের শেষ নেই। খোদেজা সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়ালে চলবে না। সবাই বসে অভিষেকের দিন কী পোশাক পরিধান করবে তা ভাবছিল। খোদেজা তাদের ডেকে এনে কাজে বসিয়ে দিয়েছে। সবাই পেঁয়াজ রসুনের খোসা ছাড়াচ্ছে। পেঁয়াজ কাটতে গিয়ে চোখের পানি নেমে আসলো তটিনীর, চোখ দুটো ঘন লাল হয়ে এলো। খুদেজা সবাইকে দেখে বলল, ওই মেয়েটা কোথায় রে মতি? মতিবানু হকচকিয়ে বলে, কারে খুঁজতেছেন বেগম? ওই অপরূপা মেয়েটা। তটিনী চোখের পানি দিয়ে চোখ মুছতে মুছতে বলল, মামিমা,
আমি তাকে একটা কাজে দিয়েছি, সে কাজ করছে। ওকে ডাকবেন না দয়া করে। কি কাজ দিয়েছ? তটিনী চুপ থাকে। সায়রা, শবনমরা সবাই মিটিমিটি হাসে। শাহানা সবার মুখ পরিদর্শন করে বলে, টুপি বানাতে দিয়েছে। তটিনী উৎফুল্ল কণ্ঠে বলে, জি আম্মা, শেহজাদ ভাইয়ের এটা খুব পছন্দ হবে। সায়রা ঠেস মেরে বলল, ভাবি বেগমের দেয়া উপহার অবশ্যই পছন্দ করবে। তটিনী তাকে চোখের ইশারায় ধমক দিল। তার ধমক পেয়ে সবাই হেসে উঠল। খুদিজা বলল, তাই বলো, সে কি পারবে এত অল্প সময় টুপিটা বানাতে? তটিনী মন খারাপ করে বলে, পারবে না? হামিদা এসে পেছনে দাঁড়িয়ে তটিনীর কাজ ছুঁয়ে বলে, পারবে পারবে। শেহজাদ বেরোনোর আগে সর্বপ্রথম তুমি তাকে টুপিটা মাথায় পরিয়ে দেবে। ভাবি বেগমের দেয়া উপহার বলে কথা, সে তা অবশ্যই মাথায় তুলে রাখবে। তটিনী ভীষণ খুশি হয়, রক্ত লাল হয়ে আসে তার চোখ দুটো। খুদেজা বলে, দেখো কাণ্ড, সামান্য পেঁয়াজ কাটতে গিয়ে কি অবস্থা। স্বামী সংসার ধরে রাখতে অনেক কষ্ট আছে, বুঝলে? রূপনগরের সম্রাটের বেগম হয়ে ঠিকে থাকা মুখের কথা নয়। আমি উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে শামুকের মতো বালি কামড়ে পড়েছিলাম, নইলে আজ আমাকে খুঁজে পাওয়া যেত না। তটিনী ম্লান মুখে মায়ের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। শাহানা বলল, আপনি শিখিয়ে দেবেন ভাবিজান। ও পড়াশোনা নিয়ে থাকে, কাজকর্মের তেমন পটু না। শিখিয়ে দিলে পারবে, আর জীবনে ঝড়ঝাপটা আসবে। এসব মোকাবেলা করতে করতে একদিন পটু হয়ে উঠবে। তা পারলে ভালো, শুধু ঘুমটা পড়ে দু একটা হুকুম ছাড়লেই বেগম হওয়া যায় না। স্বামীর সাথে সাথে যুদ্ধেও নামতে হয়। এ যুদ্ধ তলোয়ারের যুদ্ধ নয়, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যে শক্ত হাতের তালু দেখছো আমার, এ একদিনে হয়নি। স্বামী, সংসার, সন্তানকে আগলে রাখতে গিয়ে হয়েছে। যদি ভেবে থাকো 8-10টা দম্পতির মতো সম্রাটের সাথে তোমার ফুলের সংসার হবে, তাহলে অনেক কষ্ট পাবে। পেঁয়াজের ঝাঁজে কেন চোখের জল আসবে? এই চোখের জল অনেক দামি, এত কোমলমতি কেন হবে সম্রাটের ভাবি বেগম? তটিনীর চোখের জলের সাথে পেঁয়াজের ঝাঁজে বেরিয়ে আসা জল মিশে যায়। রসাইঘরের দরজার কাছে এসে উকি দেয় শেহজাদ, আম্মাজান ভেতরে আসতে পারি? সবাই নড়ে চড়ে বসলো, মাথার কাপড় টেনে দিল। তটিনী অন্যদিকে ঘুরে দাঁড়ায়। খুদেজা অনুমতি দেয়, হ্যাঁ এসো। শেহজাদ প্রবেশ করে ঘরে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলে, এখানে মহলের সমস্ত মেয়েরা আছে, কিন্তু রূপা কোথায়? মতি কিছু বলতে চাচ্ছিল, তটিনী আটকে দেয়, বলে, রূপা আছে। ওকে কি ডেকে দেব? হ্যাঁ, ডাক্তার সাহেব কখন ডাক পাঠিয়েছে তার যাওয়ার নামগন্ধ নেই। দুঃখিত, আমি জানি না কখন ডাক পাঠিয়েছে। শেহজাদ সায়রা সৈনির দিকে তাকায়, তার অপরাধীর ন্যায় তাকিয়ে বলে, দুঃখিত ভাইজান, রূপাকে বলেছি, সে মুখের উপর বলে দিয়েছে ওই ডাক্তারের চিকিৎসা সে নেবে না, সে সম্পূর্ণ সুস্থ। খুদেজা বলল, ঠিকই তো বলেছে সে। শেহজাদ, কি কারণে তুমি ডাক্তার সাহেবকে এনেছো? আপনারা সব জানতে পারবেন, কিন্তু আপনাদের অবজ্ঞা দেখে আমি বরাবরের মতো অবাক হচ্ছি। সে আশ্রিতা বলেই কি এত অবহেলা? এটা কেমন আচরণ আম্মাজান? এসব আমার মোটেও পছন্দ নয়। সায়রা তাকে গিয়ে বলল, দ্রুত যেন চত্বরে চলে আসে। আমি এসে বলে যাওয়ার পরও যদি সে না যায়, তাহলে আমি টেনে হিস্ট্রে নিয়ে যাব। সায়রা তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল, বলল, শান্ত হন, আমি এখনই যাচ্ছি ভাইজান। সায়রা এক প্রকার দৌড়ে গেল অপরূপার কাছে। তার চোখের নিচে কালি জমে গিয়েছে। মতিবানুর ভাষ্যমতে সে রাতে ঘুমোয়নি। আপমনে টুপির সুতো তুলে যাচ্ছে। সায়রা বলল, রূপা এখনই ওঠো, ভাইজান ভয়ঙ্কর রেগে আছেন। তুমি ডাক্তার সাহেবকে অপেক্ষায় রেখেছ, চলো, নইলে বেয়াদবি মনে করবে ভাইজান। অপরূপা চোখ মুখ শক্ত করে বলল, আমি তো সুস্থ, কেন ডাক্তারের কাছে যাব আমি? আমার হাতের ক্ষত শুকিয়ে গিয়েছে। আমি জানি না কিছু, তুমি দয়া করে চলো আমার সাথে। অপরূপা জেদ ধরে বলে, না আমি যাব না, ডাক্তারটাকে আমার ভালো লাগে না। যাব না মানে যাব না। তোমার ভাইজানকে গিয়ে তা বলে এসো, আমি যাব না। সায়রা দমও ফেলতে পারল না। ঠিক সেই মুহূর্তে চোখের পলকেই বিস্ময়কর ঘটনাটি ঘটে গেল। শেহজাদ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে খপ করে হাতটা ধরে রূপাকে টেনে নিয়ে বেরিয়ে গেল। চুই সুতোগুলো মেঝেতে পড়ে রইল। সায়রা তা তুলে কপাল চাপড়ে বেরিয়ে গেল। শেহজাদ তার অপরূপার সামনে তটিনী পড়ল, বলল, হায় খোদা, কি হয়েছে? আমি ওকে। চুপ থাকো, সরো। অপরূপা কি বলবে বাসা খুঁজে পায় না। অপরূপাকে ডাক্তার সামনে নিয়ে গিয়ে ছেড়ে দেয় শেহজাদ। তুখোর মেজাজ দেখিয়ে সারা মহল মাথায় তুলে বলে, ভালো কথা কানে যায় না? নিজের ভালো বোঝো না, বিনামূল্যে ভালো আচরণ, ভালো ডাক্তার পেয়েছো বলে দামে উঠেছ? আমি কি চাকর তোমার? কি পাবো আমি এসব করে? উত্তর দাও। অপরূপা কেঁপে উঠে পদ্মার আড়ালে দাঁড়িয়ে থাকা ধ্রুপদীগুলো। ফজল সাহেব হেসে উঠে বললেন, বেচারি ভয় পেয়ে গিয়েছে সম্রাট সাহেব, থাক আর বকবেন না, এবার আমার উপর ছেড়ে দিন। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে হনহনিয়ে বাইরে বেরিয়ে গেল শেহজাদ। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব কিছু বলতে চেয়েও বললেন না শেহজাদের বারণ থাকায়। সেখান হতে চলে যান। অপরূপা চুপচাপ ডাক্তারের সামনে গিয়ে বসে। ফজল সাহেব হেসে ছোট্ট করে বললেন,
তোমার ভালো চাইছে সম্রাট সাহেব। তোমার তো রাজকপাল কন্যা, তুমি নিজেও জানো না তুমি কত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছো। শেহজাদ সুলতানের কারণে। অপরূপা হতবাক হয়ে তাকায়, জানতে চায় কেন, কি করেছেন উনি? কেনই বা করছেন? আমি তো এখানে তাদের জিম্মিতে আছি। একজন বন্দি মেয়ের প্রতি এত সহানুভূতি কেন? সম্রাট সে মহৎপ্রাণ মানুষ, হয়তো তোমার অবস্থা থেকে সহানুভূতি জেগেছে। তুমি কি জানো তুমি কত বড় রোগের শিকার? সঠিক চিকিৎসা না চললে তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই যে তোমার হাতে পোড়া দাগ, এটা কেন হয় জানো? কারণ তুমি হাতের তালুতে মোমবাতি জ্বালিয়ে রাতে একা একা হাঁটতে থাকো। তখন তুমি নিজের ভেতর থাকো না। অপরূপা শিউরে ওঠে। কি বলছেন এসব? দেখো, আমি কিংবা সম্রাট সাহেব কেউ তোমার শত্রু নয়। তুমি আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো। একটা সময় গিয়ে তুমি ঠিক বুঝতে পারবে আমরা তোমার ভালো চাই নাকি খারাপ। কি করব আমি? আমাদের কথা শোনো, আমাদের কথা মতো কাজ করো। আমি তোমার বাবার বয়সী মানুষ, তোমার ক্ষতি চাইবো না। অপরূপা শর্ত দেয়। আপনার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমার মাকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা, করব না। দলে দলে নগরের মানুষ এসে একত্রিত হলো মহল প্রাঙ্গণে। সবাই হাতে করে যা পেয়েছে নিয়ে এসেছে। চাল, ডাল, সোনা, রূপা, নিজেদের প্রিয় জিনিস, মানত করা কোনো কিছু নিয়ে। প্রচলিত নিয়মে সেই উপহার সামগ্রীগুলো সাধারণ মজুদ করে সংরক্ষণ করা হয়, রাখা হয় গুদামজাতকরণের মাধ্যমে। দুর্ভিক্ষ কিংবা কোনো সংকটে পড়লে তা পুনরায় বিলি করা হয় নগরবাসীর কাছে। তবে কেউ চাইলে সম্রাটকে ভালোবেসে আলাদা করে উপহার দিতেই পারে। সামর্থ্য না হলে তারা তাদের ঘরের জিনিস নিয়ে আসে, খালি হাতে কেউই আসে না। খোদেজার বাবার বাড়ি, হামিদার বাবার বাড়ির সবাই এসেছে। শাহানার শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। তাছাড়া দূর দূরান্ত হতে এসেছে অনেক বন্ধু বান্ধব, পরিচিত লোকজন আর শুভাকাঙ্ক্ষীরা। সম্রাট তার কক্ষে সে এখনই বের হবে। তার নিজের হাতে খাবারের মোড়ক বিলি করা হবে। মহলের যুবতীরা সবাই ভারী পোশাক পরিধান করেছে। হাসি খুশিতে মেতে উঠল অন্দরমহল। সবাই ছোট ছোট উপহার নিয়ে ভাইজানের কক্ষের সামনে গিয়ে ভিড় জমালো। অপরূপার হাতের টুপিটা লাল গোলাপের পাপড়িতে ঢাকা একটা রূপোর থালার উপর রেখে টুপির মধ্যে বাকিদের উপহারগুলো রেখে নিয়ে এলো সবাই। শেহজাদ তার সাফায়াতের বন্ধুসুলভ মিত্রবাহিনীগুলো তখন শেহজাদের কক্ষে কোনো একটা বিষয় নিয়ে তুমুল হাসি ঠাট্টায় মত্ত। বোনদেরকে দেখে হাসতে হাসতে থেমে গেল শেহজাদ। সাফায়াত বলল, মহারানীরা হাজির। সবাই মিষ্টি হাসলো। শেহজাদ বলল, কক্ষ ফাঁকা করো, আমি বেরোচ্ছি। তটিনী পথ আটকে বলে, এই না, কি বলো? এত কষ্ট করে আমরা এত এত উপহার এনেছি। উপহার? ঘরের মানুষের কিসের উপহার? চোখ বন্ধ করো, শেহজাদ বলল। পথ ছাড়ো তো, দেরি হয়ে যাচ্ছে। আব্বা এখন ডাকবে। একটু চোখ বন্ধ করো না, সায়রা বলল। ভাইজান চোখ বন্ধ করুন। শেহজাদ চোখ বন্ধ করলো। তটিনী ফুলকলির হাত থেকে থালাটা নিয়ে আসে সামনে, বলে, চোখ খুলো এবার। শেহজাদ চোখ খুলে আঙ্গুল দ্বারা কপালের মাঝ বরাবর ঘর্ষণ করে বলে, কি এসব? দেখে বলো। শেহজাদ চুপির ভেতরে আতর কলম, একটা আংটি, মাথার চিরুনি, আরও হরেক রকমের জিনিস খুঁজে পায়। শেষমেশ টুপিটা তুলে নিয়ে বলে, চমৎকার হয়েছে। তটিনী ঠোঁট এলিয়ে হাসে, বলে, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সায়রা বলল, এটা আপুর পক্ষ থেকে তোমার জন্য, আর বাকিগুলো আমরা সবাই মিলে দিয়েছি। শেহজাদ টুপিটা নেড়েচেড়ে থালায় রেখে দিয়ে বলে, ধন্যবাদ। খোদেজা, হামিদা আর শাহানা আসে, সাথে আরও কয়েকজন বয়স্ক মহিলা। সরো সরো সবাই। শেহজাদ আগে মিষ্টি মুখ করে তারপর বের হও। খোদেজা মিষ্টি মুখ করে পুত্রের কপালে স্নেহের স্পর্শ আঁকে। হামিদা আর শাহানাও মিষ্টি মুখ করায়, দোয়া করে দেয়। খোদেজা তটিনীকে ডাকে, ওকে টুপিটা মাথায় পরিয়ে দাও। তটিনী খানিকটা দ্বিধায় পড়ে গিয়ে বলে, আমি? হ্যাঁ। শেহজাদ ওর দিকে তাকায়, তারা দিয়ে বলে, তাড়াতাড়ি করো, বললাম তো দেরি হয়ে যাচ্ছে। তটিনী টুপিটা হাতে নিয়ে শেহজাদের সামনে যায়। পায়ের আঙ্গুলে ভর দিয়ে টুপি পরাতে যেতেই শেহজাদ মাথা নামিয়ে পরে নেয়। টুপিটা ঠিকঠাক পরতে পরতে বলে, আর কেউ কিছু আনোনি? ফুলকলি, কুমু, টুনু ওরা কোথায়? সবাই এগিয়ে আসে। কুমু আর টুনু মিলে একটা রুমাল দেয়। রুমালটা অনেক দামি। শেহজাদ নিতেই তারা অনেক খুশি হয়। ফুলকলি একজোড়া নুপুর দেয়। শেহজাদ বলে, আমাকে নুপুর? এটা আপনের পরে কাজে লাগবো ভাইজান। সবাই তার উপহার দেখে হেসে ওঠে। মতিবানু এসে একটা মলমের কৌটা দেয়, বলে, আপনি তো মারপিট করে আহেন মাঝে মধ্যে, এটা আপনার কাজে লাগবো সাহেব। শেহজাদ সেটি রেখে দেয়, বলে, আর কেউ? রূপা কোথায়? ও কিছু দেবে না? ফুলকলি বলে উঠল, ও তো ঢুসে ঢুসে ঘুমাইতেছে ভাইজান। শেহজাদ বলিষ্ঠ কণ্ঠস্বরে চাপা রাগ দেখিয়ে বলে, ঠিক আছে, পথ ছাড়ো সবাই, যেতে দাও। তন্মধ্যে শিবান এসে বলে, আম্মা, সুন্দর বউ কোথায় গেল? মামা এসেছে। সুন্দর বউ? যে মামাকে দেখতে চাইলো? কেউ সুন্দর বউকে দেখেছো তোমরা?
দুরাত নির্ঘুম থেকে টুপিটা তৈরি করতে গিয়ে অপরূপা আর চোখ মেলতে পারছে না। সিবান এসে তাকে ডাকাডাকি করছে। বুঝতে পেরেও সে চোখ মেলতে পারছে না, সাথে দুর্বলও লাগছে। ফুলকলি তার গায়ে কাঁথা চাপিয়ে দিয়ে বলল, ছোট ভাইজান সুন্দর বউ ঘুমাইতেছে, উঠতে পারবো না এখন। সিবান জেদ ধরে বলল, না, মামা এসেছে, মামাকে দেখতে চেয়েছে সুন্দর বউ। এই বউ উঠো। কাঁথা দিয়ে ফেললো সিবান। অপরূপার গা ধরে ঝাঁকুনি দিয়ে বলল, এই সুন্দর বউ উঠো। অপরূপা পিটপিট তাকে আমর্ষ গলায় বলল, কি হয়েছে, ঘুমাচ্ছি না? সিবান ধমক খেয়ে চুপসে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল, ঠোঁট ফুলালো। অপরূপা বুঝতে পেরে উঠে বসলো, চোখ ডলে বলল, কি হয়েছে? মামা এসেছে, দেখবে না? মামা? অপরূপা তরাক খেয়ে বলল, তোমার মামা মহলে এসেছে? হ্যাঁ। অপরূপা তড়িঘড়ি করে খাট থেকে নেমে মাথায় ওড়না জড়িয়ে বলল, চলো। সিবান খুশি হয়ে তার হাতের আঙ্গুল ধরে টেনে টেনে নিয়ে গেল। মহলের কোনো এক কোণা হতে জিকিরের শব্দ ভেসে আসছে, হয়তো বেতার যন্ত্র চলছে। সারা মহল রং বেরঙের আলো আর লোক সমাগমে ঝলমল করছে। মেহমানদের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে। রান্নাবান্না ও পরিবেশনের কাজে রত কাজের বুয়াগুলো লাল রঙের শামিয়ানায় ঢাকা খাবারের তালা হাতে সারি বেঁধে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবার পরনে আজ নতুন পোশাক। অপরূপা নিজের পোশাকটির দিকে তাকালো। দুপুরবেলা গোসল ছেড়ে যেটা পরেছিল সেটা জলপাই রঙের। ফুলকলি দিয়েছে। ফুলকলি তাকে দুটো কাপড় দিয়েছে। কাপড়গুলো নতুন, লম্বা হয়, সে তা কখনো পরেনি। অপরূপার গায়ে তা ভালোই মানিয়েছে, সে অদল বদল করে পরতে পারবে। সিবান বলল, তুমি ভাইজানকে কিছু দেবে না? কি দেব? উপহার? আমার কাছে তো কিচ্ছু নেই। আচ্ছা চলো, ওইদিকে মামা আছেন। ভিড় দেখা যাচ্ছে দ্বিতল ভবনের কক্ষপটটিতে। সিবান ভিড় ঠেলে অপরূপাকে নিয়ে ছুটল। সবাই সিবান আর অপরূপাকে দেখে সরে দাঁড়ালো। সবার দৃষ্টি তখন তাদের দিকে। অপরূপা বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ? সিবান থেমে গিয়ে বলল, মামা সুন্দর বউ চলে এসেছে, তোমাকে দেখবে, এদিকে ফিরো। হামিদা, খুদেজা আর শাহানার সাথে অট্টহাসিতে ফেটে পড়ে কথা বলছিল লোকটা। সিবানের কথায় সামনে ফিরল। সবার শানিত দৃষ্টি অপরূপার দিকে। কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরা লোকটির গায়ে লম্বা পাঞ্জাবি, লম্বা মুখ, জমিদারদের মতো লম্বা গোঁফ। বয়স 35-36-এর মতো হলেও দেখতে অতটা মনে হচ্ছে না। অপরূপা লোকটাকে দেখে ঠোঁট টিপে টিপে হাসি চেপে রাখলো। লোকটা সামনে ফিরেই অপরূপাকে আপাতমস্তক দেখল। অপরূপার এতে অস্বস্তি লাগলো। লোকটা তুখর দৃষ্টিতে অপরূপাকে দেখে রসিকতা করে বলল, এ তোমার সুন্দর বউ? সিবান হেসে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। হামিদা বলল, হাবিব ও অপরূপা আশ্রয়ে আছে। হাবিব নামক লোকটা নিমগ্ন কণ্ঠে শুধালো, মানুষের সাথে নামের এত মিল থাকতে থাকতে তো দেখিনি। আমি আসছি। অপরূপা দ্রুতপদে ওখান থেকে চলে এসে হাসিতে ফেটে পড়ল। এই লোক সিবানের মামা? হাসতে হাসতে তার চোখে জল নেমে এলো। পেছন থেকে সিবান দৌড়ে এসে বলল, এই সুন্দর বউ, তুমি চলে এলে কেন? মামা জিজ্ঞেস করছিল সুন্দর বউয়ের বর কোথায়। অপরূপা হাসছে, তার হাসি থামছে না। আশেপাশের সবাই তাকে দেখছে। কাজের বুয়াগুলো তাকে এর আগে এভাবে প্রাণ খুলে হাসতে দেখেনি। সিবান বলল, তুমি হাসছো কেন? হাসি থামাও। ওই দেখো, শেহজাদ ভাইজানরা আসছে। বেশি হাসা পছন্দ করে না ভাইজান। অপরূপা হাসির গতি কমালো, কিন্তু হেসেই যাচ্ছে। সিবান বুক ফুলিয়ে বলল, সে বড় সম্রাট আর আমি ছোট সম্রাট। এই থালাটা নাও, ভাইজানের মাথায় ফুল ছিটাও। অপরূপা হাসতে হাসতে থালাটা হাতে ওদিকে তাকালো। অতি ব্যস্ত পায়ে হেঁটে শেহজাদ মহলে আমন্ত্রিত মেহমানদের সাথে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করতে করতে চত্বরের দিকে পা বাড়ানোর সময় সাফায়েতকে ডেকে বলল, এখানে কি কোনো সার্কাস চলছে? এত হাসাহাসির কিসের? সাফায়েত চারপাশে তাকিয়ে বলল, কোথায় হাসাহাসি হচ্ছে? সবাই তো দেখি ফুল ছিটাচ্ছে। তুমি দেখবে না কিছু। ঠিক তখনই একটি থালা ভর্তি ফুলের পাপড়ি এসে শেহজাদের মুখ বরাবর পড়ল। গোলাপের পাপড়িতে ঢেকে গেল তার মাথার চুল, মুখ। থু করে ঠোঁটে লেগে থাকা পাপড়ি ঝেড়ে ফেলে কটমট গলায় হুঙ্কার ছাড়ল শেহজাদ। মুখের উপর এভাবে ফুল ছুড়লকে? ফুলকলি আর মতিবানু সহ সবাই মিলে ঘাড় ঘুরিয়ে অপরূপাকে দেখল। অপরূপা মস্তক নামিয়ে থালাটা পেছনে লুকিয়ে সিবানের হাত চেপে ধরে মিনমিন করে বলল, দেখলে তো? সিবান হাসিতে ফেটে পড়ে বলল, তুমি ফুলও ছুটতে জানো না বউ? আমি জানতাম নাকি মুখে গিয়ে পড়বে? শেহজাদ চুল থেকে মাথা থেকে গোলাপের পাপড়ি ঝেড়ে ফেলে অপরূপার দিকে কঠোর দৃষ্টিতে চাইল। অপরূপার চোখ তুলে তাকিয়ে আবার নামিয়ে ফেলল। কিছু না দিয়ে শেষমেশ ফুল দিল, তাও আবার ছুঁড়ে। অপরূপা সেখান থেকে সরে পড়ল ধীরে ধীরে। তটিনীরা সবাই তাকে ঘিরে ধরল। সোহিনী বলল, তোমার ঘুম হয়েছে? হ্যাঁ। তটিনী বলল, তোমার টুপিটা সম্রাটের পছন্দ হয়েছে, এই নাও, পয়সা বাড়িয়ে দিলাম। অপরূপা পয়সাগুলো নিয়ে হাসলো, তার প্রথম পারিশ্রমিক। হাতের মুঠোয় পয়সাগুলো চেপে ধরে দাদিজানকে স্মরণ করলো। তটিনী বলল, খুশি হয়েছ?
আমি একটা চাদরে কিছু ফুল তুলব, ও চাদর পরে তাই তুমি করে দেবে? জি, চেষ্টা করব। তটিনী তার গাল টেনে দিয়ে বলল, তুমি খুব ভালো মেয়ে রূপা। অপরূপা হাসলো, বলল, আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগছে। শবনম হেসে বলল, লজ্জা দিও না এইভাবে। অপরূপা মৃদু হাসলো, বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, ঘুম খুব ঝিমাচ্ছে। সোহিনী বলল, আচ্ছা তুমি যাও, খাওয়ার সময় আমরা ডেকে নেব। আরেকটা কথা, তোমাকে হাসলে খুব ভালো লাগে, এভাবে হেসো। অপরূপা মাথা নেড়ে বলল, যাই। হুম। অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। তাদের কক্ষটি রসাই ঘরের ঠিক বাম পাশেই। কক্ষপথে পা বাড়াতেই একটি সাদা ধবধবে খরগোশকে ছোটাছুটি করতে দেখল সে। থেমে গেল, ভাবলো সম্রাটের খরগোশ এখানে কি করে এলো। অপরূপা সেটির পেছনে ছুটল। তাকে দেখতে পেয়ে খরগোশটি পালাতে চাইল। পালাতে পালাতে এক সময় তাদের কক্ষের ভিতর ঢুকে পড়ল, মুখের ভেতর কিছু একটা। অপরূপা তাকে কুলে নিতেই মুখে আটকে থাকা জিনিসটি টেনে বের করলো। হাতে নিয়ে নিয়ে দেখলো পুরনো লোহার দুটো চাবি। চাবি দুটো টেনে নেওয়ার সময় খরগোশের মুখ ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে। চাবিতে রক্ত লেগে গিয়েছে। রক্ত দেখে অপরূপার হাত পা কেঁপে উঠল। এখন কি করবে সে? সম্রাট তো তার আস্ত রাখবে। হাবিবকে দেখতে চেয়েছিল কেন রূপা? পাটের চটের উপর ফুলকলি আর কুমুটুনোর সাথে বসে খাচ্ছিল অপরূপা। ভাত মেখে লোকমা তুলে তোলার আগেই হামিদার এরূপ প্রশ্নে থেমে গেল সে। ইতস্ত বোধ করল। বিব্রত মুখটা দেখে খোদেজা ভুরু কুঁচকে তাকালো। মৃদু হেসে অপরূপা জবাব দিল, সিবানের মতো একটা লোক দেখেছিলাম পূর্বে, মনে হয়েছিল ওটা সিবানের মামা হবে, তাই দেখতে চেয়েছিলাম। ও তাই তো বলি, রূপা কেন তাকে দেখতে চাইলো। আচ্ছা খাও, আর একটু মাংস দেব? অপরূপা ঘাড় নাড়ালো। আচ্ছা, লাগলে বলো। এই ফুলি, দেখিস ওর কিছু লাগে কিনা। জি বেগম। সিবান রসাই ঘরে পা রাখলো। অপরূপাকে দেখে কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বলল, সুন্দর বউ, তুমি আমারে রেখে একা একা খেয়ে ফেলছো? অপরূপা লোকমা মুখে ওর দিকে চেয়ে রইল। হামিদা বলল, তোমার তোমার রেখে মানি? তুমি তো তোমার আপাদের সাথে খাবে। সুন্দর বউ তো আপাদের সাথে খাবে না? আপাদের সাথে খাবে না বলছে ও। ওর নাকি ওখানে বসে খেতে লজ্জা করবে। অপরূপা ওকে ডাকলো। সিবান ওর পাশে এসে বসলো। অপরূপা বলল, আমি খাইয়ে দেই দুটো? না, দুটোতে হবে না। অপরূপা হাসলো। লোকমা তুলে দিয়ে বলল, আচ্ছা, যত খেতে পারো। হামিদা বলল, লাই দিচ্ছ, মাথা খাবে তোমার। অপরূপা হাসলো। শাহানা হেসে বলল, ভাইজানদের সাথে খায় না তুমি? সিবান মজা করে খেতে খেতে বলল, ভাইজানরা খাওয়ার সময় কঠিন কঠিন কথা বলে, আমার তাদের সাথে বসে খেতে ইচ্ছে করে না। শুনে বউ, তুমি মামাকে দেখে ওভাবে হেসেছিলে কেন? সবাই অপরূপার দিকে দৃষ্টি তাক করলো। অপরূপা কি বলবে এখন? এত মিথ্যে আর বলা যাচ্ছে না। সে শিবানের মামাকে রহমান ভেবেছিল, অথচ রহমানের সাথে এতটুকু মিল নেই। লোকটার তাই বড্ড হাসি পেয়েছিল। হামিদা বলল, তুমি বোধহয় ওর হলুদ পাঞ্জাবি দেখে হাসলে। আসলে ও এমনই, ওর পছন্দের রং হলুদ, কমলা, তোতা, টকটকে লাল, এসব। এত বলি তারপরও শুধরায় না, ওর নাকি এসব রং পছন্দ। কুমু আর টুনুরা সবাই খিকখিক করে হেসে উঠল। অপরূপা তাদের হাসি দেখে মৃদু হাসলো। সিবান বলল, এজন্য হাসছিলে? আমি মামাকে বলবো। আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, তোমার সুন্দর বউ আমাকে দেখে ওভাবে হাসছিল কেন? শাহানা বলল, আচ্ছা, কেন ওকে সুন্দর বউ ডাকছ? ও কি বউ? ওর তো বিয়েই হয়নি। অপরূপার ম্লান মুখে ভাত খেতে লাগলো। সিবানকেও খাওয়ালো। সিবান ভাত চিপোতে চিপোতে বলল, আমি ওকে সুন্দর বউই ডাকবো। অপরূপা বলল, আচ্ছা ডেকো। তখনই সে জাতের প্রবেশ। গায়ে এখনো রাজকীয় শেরওয়ানি, চোখে মুখে নিদারুণ উৎকণ্ঠা। সে প্রবেশ করতেই আতরের সুগন্ধে মোমো করে উঠল রসাইঘর। রহমানও ঠিক এমনই একটা আতর দিয়েছিল অপরূপাকে। সুগন্ধিটা নাকে এলেই মনে হয় রহমান আশেপাশে আছে। ঘেমে উঠেছে শেহজাদ, দেখতে অশান্ত, চিন্তান চিন্তান্বিত মনে হচ্ছে। অধীর গলায় বলে উঠল, আম্মা একটু গরম পানি দিন, মিঠুর মুখ থেকে রক্ত ঝরছে, দ্রুত করুন। খোদেজা প্রশ্ন করে, কি হয়েছে মিঠুর? জানি না কি হয়েছে, ওর মুখে রক্ত দেখা যাচ্ছে। একটু সময় দাও, পানি দিচ্ছি। শাহানার হামিদা গরম পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ফুলকলিদের খাওয়া বন্ধ হয়ে গেল। তারা আতঙ্কিত চোখে চেয়ে রইল। শেহজাদ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলাতে গিয়ে দেখল অপরূপা পাতের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে। সিবান তার পাশে বসে হাড্ডি চিবুচ্ছে। নগরের মানুষকে খাবারের মোড়ক বিতরণ করা শেষ হয়েছে। নগরের উন্নয়ন প্রকল্প নিয়ে মহামান্য ব্যক্তিবর্গের সাথে সভা বসেছে। সেই সভায় 3 জন লোক উপহার নিয়ে প্রবেশ করল মহলের সদর কক্ষে। হুজুর, একটা আর্জি। শেরতাজ সাহেব বললেন, বলে যাও, সম্রাট উপস্থিত আছে। উপহারগুলো নিচে রেখে লোকগুলো হাঁটু মুড়ে বসলো। শেহজাদকে উদ্দেশ্য করে বলল, সাহেব,
বছর কয়েক আগে একটা বিবাহযোগ্য কন্যার লাশ পাইছিলাম আমাগো বাড়ির গোয়ালের পিছনে বস্তাবন্দি অবস্থায়। সে কথা হককলে জানে। আমার বাড়িতেও 2টা বিবাহযোগ্য কন্যা আছে। এলাকায় ডাকাতের উৎপাত বাড়তেছে দিন দিন। কন্যাদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগতাছি। আমার রাতের ঘুম হারাম হইয়া গেছে। আমি আপনার কাছে আমার কন্যা 2টার ইজ্জতের নিরাপত্তা চাই সাহেব। আমারে ফেরাইবেন না, আমারে যে কোনো একটা ফয়সালা দিন। শেজাদ মনোযোগ দিয়ে পুরোটা শুনে বলল, 2 কন্যাই যেহেতু বিবাহযোগ্য সেহেতু নিকা পরিয়ে দিন। যোগ্য পাত্রের সন্ধান পেলে মহলে এসে হাজিরা দিয়ে যাবেন। সমস্ত খরচাপাতি দেওয়া হবে। বিনিময়ে খাজনা পরিশোধ করা থাকতে হবে। কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত আছেন এমন তথ্য পাওয়া গেলে শাস্তি পেতে হবে। জমিতে উৎপাদিত ফসলাদির 20% মহলের মজুদঘরে জমা দিতে হবে। যান। এরপরের জন বলুন, সম্রাটের হাজার 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 বছর আয়ু হোক। বলেই লোকটা নতজানু হয়ে বিদায় নিলেন। এরপর লোক দুটোকে দেখে সাফায়েত বলল, ভাইজান, এরা একে অপরের প্রাণের শত্রু বলা চলে। গতকাল মারামারি করে একে অপরের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তাদের খবর পাঠিয়েছিলাম, খাবার বিতরণের পরেই যেন সবাই হাজির হয়, তাই এসেছে। শেজাদ প্রশ্ন করল, মারামারির বিষয়বস্তু কি ছিল? লোক দুটো ভীতু দৃষ্টিতে চাইল। একজন বলে উঠল, হুজুর, তার পোলা ভেড়া পালে। আমার কন্যারে নিকা করবার লাগি পরাণ দিতেছিল। আমি আর আমার বেগম রাজি আসিলাম না। আমার অল্প বয়সী কন্যা দুনিয়াদারির হিসাব বুঝে না, তাই ওই রাখাল পোলার লগে পলাইছে। আমার মাথা গরম হয়ে গেছিল, তাই আমি এরে গালাগাল করছি, আর এ আমারে মাথা ফাটাই দিছে, আমিও দিছি। শেজাদ কেদারায় পিঠে এলিয়ে বসে প্রশ্ন করল, কত বয়স কন্যার? 16 বছর সাহেব। শেরতাজ সাহেব বলে উঠলেন, মাথা মোটা। 14 বছরের মেয়েদের নিখা দিচ্ছে, আর 16 বছর কম, তারা সাবালক হয়েছে। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে। শেজাদ বলল, ওরা একে অপরকে পছন্দ করে। তাই কয় সাহেব। কিন্তু কোনো কিন্তু না। ছেলের পিতাকে বলছি, আপনি পুত্রবধূকে সসম্মানে ঘরে তুলবেন, আর কন্যার পিতাকে বলছি, আপনিও মেয়ে জামাইকে সম্মান দিয়ে কথা বলবেন। মারামারি করে যেহেতু দুজনেরই মাথা ফেটেছে, সেহেতু বিচার সেখানেই সমাপ্ত। এর পরের বার যদি এরূপ কোনো খবর আসে, তাহলে দুজনের জায়গায় অন্ধ কারাগারে। সোজা হিসেব। যান। ভয়ে কাঁপতে কাঁপতে লোক দুটো প্রস্থান করল। সাদা রঙের পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল মহলের নারীদের জন্য, যাতে তারা ভবন চত্বরে দাঁড়িয়ে নিচতলার কার্যক্রম দেখতে পারে। পর্দা সরিয়ে বিচার কার্যাদি দেখতে থাকা যুবতীদের সাথে অপরূপও ছিল। সবার সাথে সেও হেসে উঠল লোক দুটোর পালানো দেখে। তটিনী অপরূপাকে বলল, তুমিও সাবালিকা, পালিয়ে ভালো কাজ করেছ। দেখো, রূপনগরের সম্রাট তা সমর্থন করে। ওনার ফয়সালা সবসময় উত্তম হয়। অপরূপার মুখটা মলিন হয়ে এলো। বিচার কার্য শেষ হওয়ায় অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। পথিমধ্যে ডাক্তার আবুল ফজলের সামনে পড়ে গেল। খাওয়া দাওয়া শেষে অতিথি কক্ষে আরাম করছিলেন তিনি। হঠাৎ মনে হলো অপরূপার সাথে জরুরি কথা বলা দরকার, তাই ছুটে এলেন। অপরূপাকে ওনাকে দেখে জিজ্ঞেস করলো, আমাকে খুঁজতে খুঁজতে যাচ্ছিলেন? হ্যাঁ রূপা, তোমার কি মনে হচ্ছে না তোমার দাদিজানের মৃত্যুটা অস্বাভাবিক? সবটা শোনার পর আমার তেমনটা মনে হচ্ছে। অপরূপার মনে হলো পৃথিবীটা যেন দুলে উঠেছে। অস্বাভাবিক? হ্যাঁ, অস্বাভাবিক। তুমি কাল আমায় বলেছ তোমার দাদিজান পানের সাথে শুকনো ফুলের পাপড়িও খেয়েছিল সেই রাতে। হ্যাঁ, দাদিজান প্রায়ই অমন খেতেন। সেদিন শুকনো ফুল ছিল না দাদির কাছে, আমি আমার কাছ থেকে দিয়েছিলাম, যেগুলো রহমান আমায় দিত। হ্যাঁ, তারপরের সকালেই তোমার দাদিকে মৃত দেখেছ। অপরূপা অতি আশ্চর্যজনিত চোখে চেয়ে বলল, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। ফজল সাহেব সোজা সাপটা রহমানের বিপক্ষে কোনো কথা বলবেন না, শেজাদের বারণ আছে। শুধু বললেন, তোমার কাছে যে ফুলের মালাটা ছিল সেটাতে আমি কিছু বিষাক্ত জিনিস পেয়েছি, যা দেহের অভ্যন্তরে প্রবেশ করলে মৃত্যুর কারণও হতে পারে। কি জিনিস পেয়েছেন? কোকেন। কোকেন চেনো? অপরূপা ভাবান্বিত হলো। হ্যাঁ, মানুষ পাগল হয়ে যায় ওসব নাকে গেলে। হ্যাঁ, আর পেটে গেলে মৃত্যু। কিন্তু ফুলগুলো তো রহমান দিয়েছিল, কেন বিষাক্ত কিছু থাকবে? সেটা রহমানই বলতে পারবে। অপরূপাকে বিষয়টা ভাবিয়ে তুলল। রহমান তাকে ভালোবাসে, সে এমন কোনো কাজ করবে না যার কারণে অপরূপার কোনো ক্ষতি হতে পারে। তুমি ভাবো, তারপর আমাকে জানিও। কি বুঝলে? জি। ডাক্তার চলে গেল। যাত্রাপালার শিল্পীরা গতকাল এসেছিল অভিষেক উপলক্ষে। আজ পালা বসবে। মহলের সবাই উত্তেজিত। সায়রা তটিনীরা পরিকল্পনা করছে কে কিভাবে কি পরিধান করে যাত্রা দেখতে যাবে। সাফায়েতে সে জানালো রূপাকেও তাদের সাথে নিয়ে যেতে। সেইবার যাত্রাপালাটির পর আর কোনো যাত্রাপালায় যায়নি অপরূপা। এবার যাবে, কারণ এবার সাথে স্বয়ং সম্রাটের পরিবারের সাথে যাবে সে। ভয় নেই। ফুলকলির দেয়া নীল সাদা পোশাকটি পরল সে। কুমু আর টুনু
সাজগোজে ব্যস্ত। কৌটো থেকে কালি বের করে কাজল পরল, লিপস্টিক বের করে ঠোঁট রাঙালো, তারপর মাথার চুল ঢাকলো ওড়না জড়িয়ে। অপরূপাকে বলল, এই আসো, সাজাইয়া দিই, তোমারে আরো সুন্দর দেখাইব। অপরূপা হ্যাঁ না বলে বাড়াবাড়ি না করে চুপচাপ ওদের হাতে সেজে নিল। পিতলের হাতলওয়ালা একটা আয়না ওর সামনে ধরে কুমুদিনী বলল, কাজল চোখি, তোমারই দুনয়নে আমি আমারে দেখি। অপরূপা হেসে উঠে বলল, সুন্দর, এটা কার লেখা? কক্ষে সায়রা প্রবেশ করতেই তার জবাব দিল, বিন্দুবাসিনীর লেখক সম্রাট সেজাদের। বিন্দুর অর্ধাঙ্গ তাকে মুগ্ধ চোখে দেখে বলেছিল, কাজল চোখি, তোমারই দুনয়নে আমি আমারে দেখি, তোমার অধরা হাসিতে আমার মরণ লিখি, আমার সারাটা নিশিতে আমি তোমারে রাখি। শোনো হে কাজল চোখি, আমি তোমারই আঁখিতে আঁখি রাখিয়া পুষি ভালোবাসার পাখি। আমি শয়নে স্বপনে তোমারে দেখি, তোমারে আঁকি, তোমারে ডাকি। কাজল চোখি, তুমি জানো কি, আমি তোমারে আমার মনের ভিতরে বড়ই যতনে রাখি। অপরূপা মুগ্ধ কণ্ঠে বলল, চমৎকার, কিন্তু কি হলো শেষমেশ? বিন্দু তো কখনোই তার অর্ধাঙ্গকে ভালোবাসেনি, কারণ বিন্দু ছিল নিষ্ঠুর প্রিয়া। অপরূপা বিড়বিড় করল, নিষ্ঠুর প্রিয়া? নিষ্ঠুর কন্যা, তাও সে প্রিয়া? এমনও হয়? কক্ষের দরজার কাছে এসে মিঠু আবারও থামলো, কিছু একটা নিয়ে খেলা করছে, খাচ্ছে। অপরূপা দেখলো একটি শুকনো গাঁদা ফুল। অপরূপা তার কাছে গিয়ে তুলে নিল, ফুলটা নিয়ে ফেললো, বলল, আজ আবারও এসেছ? খরগোশটা মুখ দিয়ে তার হাতে কিছু একটা খুঁজছে। নরম তুলতুলে মুখটা হাতে লাগতেই সুরসুরি লাগলো অপরূপা। সে হাসলো। তন্মধ্যে সেজাত মিঠিমিঠি ডেকে 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 পায়ে হেঁটে এগিয়ে আসে। বিদ্যুৎ চলে যায় তখনই। সেজাত লাইটার জ্বালায়, এদিক ওদিক চোখ বুলিয়ে সাবধানে পা ফেলে হাঁটে। অপরূপা মিঠিকে কোলে নিয়ে তার দিকে এগিয়ে যায়, কমল স্বরে বলে, মিঠু এখানে। সেজাত ঘাড় ঘুরিয়ে অপরূপাকে দেখে আগুনের লেলিহান শিখার আবছা আলোয় অপরূপা হাসি মুখে বলে, ও খেলছিল এখানে। আপনার কয়টা খরগোশ? অনেক। ও মিঠি নয়, মিঠি, মিঠুর বান্ধবী। বন্ধুকে রেখে ও বাইরে বাইরে কি করছে? বন্ধুর সাথে রাগ করেছে হয়তো। অপরূপা হেসে ফেলল। ওদের আবার রাগ আছে? আছে। অপরূপা কুল থেকে মিঠিকে নিয়ে ফেললো সেজাত। চট করে লাইটার বন্ধ হয়ে যেতেই অপরূপা কেঁপে উঠল। সেজাত আবারও লাইটার জ্বালিয়ে অপরূপার চুপসে যাওয়া মুখখানা আর মোটা কাজলের আলপনায় আঁকা চোখ দুটো দেখে হেসে উঠে বিড়বিড়িয়ে বলল, আমার বিন্দুবাসিনী, কাছে তবু শত দূরের তুমি, দূরবাসিনী। সবার গায়ে রাজকীয় পোশাক, তাদের দেখলেই বোঝা যাচ্ছে তারা মহলের কন্যা। মাথায় জমকালো ঝালর বাদাই করা, চোখের পর থেকে ঝালর দিয়ে মুখ ঢাকা। রূপার দিকে সাদা গোলাপি রঙের একটা পোশাক বাড়িয়ে দিয়ে তটিনী বলল, এটা পরে নাও, সম্রাটের আদেশ। অপরূপা পোশাকটি হাতে নিল, বলল, কিন্তু আমি তো প্রস্তুত। সায়রা হেসে বলল, ভাইজান এইমাত্র এসে বলল তোমাকে একটা নতুন পোশাক দিতে, আর আমাদের মতো করে প্রস্তুত হয়ে নাও, মহলের কন্যা বেসে যাবে। ওখানে প্রশ্নের সম্মুখীন হতে পারো, কিন্তু কোনো কিন্তু নয় রূপা, তাড়াতাড়ি যাও। অপরূপা ভেবেছে আজ পালা দেখতে যাবে না, কিন্তু তাকে যেতেই হচ্ছে। তার উপর এসব এসব পোশাক পরতে ইচ্ছে করছে না তার। অপরূপা পোশাক পরে নিল। তটিনী এসে তাকে মাথায় হিজাব পরিয়ে ঝালর পরিয়ে দিল। শুধু চোখ দুটো দৃশ্যমান। দর্পণের সামনে দাঁড়িয়ে নতুন এক রূপাকে আবিষ্কার করলো অপরূপা। তাকে রাজকন্যাদের মতো দেখাচ্ছে। সিবান এসে ডাকলো, সুন্দর বউ। অপরূপাকে চিনতে বেগ পেতে হলো তাকে। সুন্দর বউ কোনটা? অপরূপা হাত বাড়িয়ে ডাকলো, এই তো আমি, বলো কি বলবে। সিবান এগিয়ে এসে তার হাত ধরল খপ করে, টেনে নিয়ে যেতে যেতে বলল, ভাইজান কখন থেকে ডাকছে, চলো। রূপাকে নিয়ে বেরিয়ে গেল সে। সেজাত তার দলবল গাড়ি আর ঘোড়ার আশেপাশে দাঁড়িয়ে আছে। সিবান ওর হাত ছেড়ে আবারও মহলের ভেতরে চলে গেল। প্রাঙ্গণ তেমন আলোকিত নয়, তাই সেজাত অপরূপাকে তটিনী ভেবে বলল, ওদের ডেকেছ? অপরূপা কোনো উত্তর দিল না, এক কোনায় দাঁড়িয়ে থাকলো। সেজাত কথা বলা শেষে অপরূপার দিকে ভালো করে না তাকিয়ে গাড়ি দেখিয়ে দিয়ে বলল, বাকিরা কোথায়? গাড়িতে উঠে বসো। সাফায়েত সবাইকে ডাক দাও। সাফায়েত সবাইকে ডাকার জন্য ভেতরে চলে গেল। সেজাত ঘোড়ার পানি খাওয়া বালতিটা রূপার সামনে রেখে বলল, একটু পানি নিয়ে এসো দ্রুত। রূপা নড়াচড়া করলো না। সেজাত বলল, দ্রুত যাও। অপরূপা পানি আনার জন্য কূপের দিকে চলে গেল। পানি এনেও দিল। সেজাত তার অশ্বের যত্ন নিতে মত্ত। মহলের ভেতর থেকে সবাই চলে এলো। তটিনী ডেকে বলল, রূপা তুমি এখানে? সেজাত সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো। একদম চোখ বরাবর তাকাতেই নিজেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল।
অপরূপা মুচকি হাসলো, যদিও তা শেহজাদ টের পেল না। শেহজাদ গলা খাকারি দিয়ে বলল, তোমরা গাড়িতে উঠে বসো। সবাই নিজেদের মধ্যে কথা বলতে বলতে খিলখিলিয়ে হাসতে হাসতে দুটো ঘোড়ার গাড়িতে উঠে বসলো। রূপা পুরোটা পথ জুড়ে মুগ্ধ নয়নে রূপনগরের রূপের ঝলকানি দেখল। নদীর পাশ দিয়ে জঙ্গলের সড়ক ধরে বড় সড়কে উঠতেই দৃশ্যমান হলো দুটো পাহাড়, ধুধু করা বিল, বিশাল প্রান্তরের পাশে প্রকাণ্ড এক বটগাছ, আরও দূরে জনবল পেরিয়ে চোখের সীমানা পেরিয়ে অবস্থিত সবচাইতে বড় মসজিদ, অলিয়া আউলিয়ার মাজার, আল্লাহু আল্লাহু জিকিরে তা মেতে মেতে থাকে সর্বদা। যদি মহলের কাছাকাছি হতো, রূপা একদিন ঠিক যেত সেখানে। শেহজাদ তার দলবল নিয়ে অশ্বারোহণে পৌঁছেছে যাত্রাপালায়। ঢাকঢোল পিটিয়ে শিল্পীদের মঞ্চে যাতায়াত শুরু হচ্ছে। নির্দিষ্ট আসনে অপরূপাদের বসার জায়গা হলো আজ বিন্দুবাসিনীর শেষ যাত্রা। যেখানে স্বয়ং বিন্দুর শেষ যাত্রা দেখানো হয়, পতিদেবের কাছেই যার প্রাণবোধ হয়। নিষ্ঠুর প্রিয়াকে ছলনা করার জন্য নিষ্ঠুরতম প্রিয়তার প্রাণবোধ করে ভেঙে পড়ে গগনবিদারী ক্রন্দনে। চুপ করে মন্ত্রমুগ্ধের মতো শিল্পীদের অভিনয় দেখতে দেখতে কমলপ্রাণ দর্শকের অক্ষিকোটর চোখের জলে ভেসে ওঠে। প্রিয় স্বামীর হাতে মৃত্যুবরণ করা বিন্দুবাসিনীর গভীর নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন জগতে আচ্ছন্ন হতে হতে মঞ্চের আলো নিভে আসে। পতিদেব পরমের ভাঙা হৃদয়ের আর্তনাদ হাহাকারে মেতে ওঠে চারপাশ। ভেসে আসে শব্দমালা, প্রাণনাশিনী আমার বিন্দুবাসিনী। অপরূপার চোখজোড়া জলে চিকচিক করে ওঠে কোনো এক বেদনা বিধুর দুঃখ। দুঃখটা রহমানের জন্য নয়, নিজের জন্য। নিজেকে সে চিনতে পারছে না, এ অপরূপাকে সে নিজেই চেনে না। সুষ্ঠুভাবে পালা দেখা শেষ হওয়ার পর মঞ্চ আলোকিত করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মঞ্চে এসে দাঁড়ালো শেহজাদ। দর্শক মন তখনও আচ্ছন্ন বিন্দুবাসিনীতে, তারা স্তব্ধ হয়ে আছে। দেশ ফুটে উঠেছে সকলের চেহারায়। এজন্য এক লেখকের কলমের নিদারুণ কেল, আর এক পরিচালকের অসাধারণ বিস্ময়কর সাফল্য। মঞ্চ কাঁপিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরটি যখনই আপামর জনসাধারণের উদ্দেশ্যে কয়েকটা কৃতজ্ঞতাসূচক বাক্য বলা শুরু করলো, ঠিক তখনই কোথাও বজ্রপাত হলো যেন। গোলাগুলির বিকট শব্দে ভয়ে শঙ্কিত প্রাণ নিয়ে ছুটছে মানুষ। গোলাগুলি ছুটছে শেহজাদের লোক বলো। ডাকাতদের লক্ষ্য ছিল মঞ্চে দাঁড়ানো শেহজাদ, কিন্তু ভুলক্রমে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। শেহজাদের সৈন্যরা গোলাগুলি থামিয়ে লোকজনকে মাইকে ডেকে আশ্বস্ত করলো, আপনারা পালাবেন না, নিরাপদ জায়গায় দাঁড়ান, নয়তো বিপদে পড়বেন। কিন্তু কে শোনে কার কথা? প্রাণ বাঁচানোর তাগিদে সবাই হৈ হৈ করে ছুটল। তটিনী সবাইকে নিয়ে নিরাপদ স্থানে সরে গেল। শেহজাদ তাদের কাছে ছুটে গিয়ে বলল, আমি আসা পর্যন্ত কেউ সরবে না এখান থেকে। রূপা, তুমিও না। অপরূপা ভয়ে জড়সড় হয়ে আছে। কি করছে এসব? শেহজাদ লম্বা লম্বা পা ফেলে চলে গেল। দেশ বিদেশ থেকে আগত অতিথিরা, শিল্পীরা বেশ অসন্তোষ প্রকাশ করে বলল, গতবারও এমন হয়েছে, এভাবে চলতে থাকলে এখানে আর আসা সম্ভব না। বেয়াদবি মাফ করবেন, আপনার নগর দিন দিন কেমন উচ্ছিষ্টে পরিণত হচ্ছে সম্রাট। শেহজাদের চোখ মুখ ক্রোধের অনলে লাল হয়ে উঠল। রক্তলাল চোখ আর শক্ত চোয়াল, কপালের পাশ বেয়ে অজস্র গড়িয়ে পড়া ঘাম মুছছে। ধপাস করে এসে বসে পড়ল কেদারায়। হাতের বন্দুকটি ছুঁড়ে ফেলে ক্রুব্ধ গলায় বলে উঠল, সাফায়েত, এত সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কি করে ডাকাত দল নগরে প্রবেশ? সৈন্যরা চুপ করে থাকলো। সাফায়েত বলল, আয়শা কাঁদছে, বাকিরা আতঙ্কিত হয়ে আছে। আমার মনে হয় এখন আমাদের মহলে ফেরা উচিত, তারপরের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা বসা উচিত। শেহজাদ উঠে দাঁড়ালো, বলল, সবাই গমনের জন্য প্রস্তুত হও। সায়রাদের কাছে আসতেই সায়রা উৎকণ্ঠিত গলায় বলল, ভাইজান, ওরা কেন তোমার দিকে গুলি তাক করলো? তার চোখে জল। শেহজাদ তার মাথায় হাত বুলিয়ে দিল, কান্না নয়, মহলে গিয়ে আমাকে এসব বলবে না। মনোবল আনো নিজেদের মধ্যে, দুর্বলদের পিঁপড়েও লাথি মারে। সায়রা কান্না চেপে রাখলো। অপরূপার চোখে মুখে প্রাণ নেই, ভাষা নেই। এমন গোলাগুলির মতো বিভৎস ঘটনা সে আর দেখেনি। সে স্তব্ধ হয়ে আছে। শেহজাদ তার চাউনি দেখে কিছু বলল না। কিছু পরে এসে বলল, সবাই গাড়িতে উঠে বসো, আমরা রওনা দেব। সবাই গাড়িতে উঠে বসলো। শেহজাদ তাদের পাশাপাশি ঘোড়ার পিঠে। গাড়িতে বসা সকলেই আকস্মিক ঘটনায় বিহম্বলিত, কারো মুখে কোনো কথা নেই। নীরবতায় কেটে গেল অর্ধেকটা পথ। শেহজাদের চিন্তিত বদন দেখে অপরূপার খারাপ লাগলো। ভালো মানুষের পেছনে লাগার মানুষের অভাব হয় না। এই একটা মানুষের উপর পুরো একটা নগরের মানুষের জীবনের নিরাপত্তা নির্ভর করছে। যে মানুষটা নগরের প্রত্যেকটা মানুষের জন্য উসিলা স্বরূপ, সেই মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য কেন এত শখ সে বুঝে পেল না।
কিন্তু তাদের আর শেষ রক্ষে হলো না। নদী ও জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কপথে পুনরায় ডাকাত আক্রমণ হলো। কালো পোশাকে ডাকাত সৈন্যগুলোর অশ্ববাহিনীর তীব্র হুঙ্কার ছেড়ে থামলো তাদের সামনে। সবার মুখ ঢাকা, জলজল করছে চোখজোড়া। সাফায়েত বোনদের আশ্বাস দিল, তোমাদের কিচ্ছু হবে না। শেহজাদকে অতি শান্ত দেখালো। ঘোড়ার পিঠে বসেই রইল সে। সাফায়েত বিড়বিড়িয়ে ডাকলো, ভাইজান। শেহজাদ বলল, পেছনে আমাদের বাহিনী আসছে, আপাতত শান্ত থাকো। ওদিকে সায়রা সোহিনী কেঁদেই উঠল ভয়ে। সায়রা ডাকলো, ভাইজান আপনি এগোবেন না, ওরা আমাদের কিচ্ছু করতে পারবেন না, কতবার বারণ করেছি না কাদার জন্য। সায়রা কান্না গিলে নিল। অপরূপা পূর্ণ দৃষ্টিতে দম না ফেলে তাকিয়ে রইল ডাকাতগুলোর দিকে। জীবনের সমস্ত বাজে অভিজ্ঞতা যেন আজই হয়ে যাচ্ছে। তাদের গাড়ির পেছন পেছন আরও কয়েকটা ঘোড়া টকবগিয়ে এসে থামলো। মুহূর্তেই শুরু হলো তীর ছোড়াছুরি। তবে বেশিক্ষণ না হতেই তীর ছোড়াছুরি বন্ধ হতেই শেহজাদ বজ্রগম্ভীর স্বরে বলে উঠল, কি চাও তোমরা? বাক বিভূতিহীন ডাকাত দলের একজন প্রচণ্ড ক্রোধের দাবানলে আশ্রে পড়ে চিৎকার দিয়েও বলে উঠল, এই রাজ্য, এই নগর তোর ধ্বংস। তা কখনোই পাবে না, আমার দেহের শেষ রক্তবিন্দু থাকা অবধি পাবে না। নরদানবের মতো অট্টহাসিতে ফেটে পড়ল তারা। ঠিক সেই সুযোগে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে সৈন্যদের সাথে বন্দুকের গুলি ছুটতে ছুটতে শেহজাদ এগিয়ে গেল। ডাকাতের হাত থেকে তীর ধনুক পড়ে গেল। তাদের অশ্বগুলোর পায়ে গুলি লাগলো। অশ্ব ছেড়ে প্রাণ নিয়ে পালাতে লাগলো তারা। এদিকে গাড়ি থেকে নেমে গিয়েছে অপরূপা। শেহজাদ ফিরে এসে তাকে না দেখে বলল, রূপা কোথায়? ঠিক সেই মুহূর্তে হাতের বাহুর মধ্যে এসে বিঁধে গেল একটি তীরের ফলা। শেহজাদের লোকজন বন্দুক নিয়ে এগিয়ে যেতেই ডাকাতরা পিছিয়ে গেল। বাহু চেপে ধরে গাড়ির সাথে লেগে বসে পড়ল শেহজাদ। হাউমাউ করে কেঁদে ওঠে নেমে পড়ল সায়রা তটিনীরা। শেহজাদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে শুকনো মুখে জিজ্ঞেস করলো, তা মেয়ে তোমাদের পাশ থেকে নাই হয়ে গেল কি করে? সায়রা বলল, রূপা কখন নেমে গেল বুঝতে পারিনি ভাইজান, আমরা মাথা নামিয়ে বসেছিলাম। তটিনী বলল, শান্ত হও, তোমার রক্তক্ষরণ হচ্ছে প্রচুর। ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নিল শেহজাদ। রূপা আমার তত্ত্বাবধানে ছিল, ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কোথায় ও? ধিক্কার তোমাদের। তটিনী সবার মাথা নামিয়ে ফেলল। দৌড়াতে দৌড়াতে পায়ের চটি খুলে পড়ে গেল রূপার। পায়ের তলায় কাটা বিঁধে গেল। রক্তে মাখামাখি হলো পাজোড়া। বন্দুক আর তীর হাতে নদীর ঘাটের উদ্দেশ্যে ছুটে যাওয়া ডাকাত সৈন্যদের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো সে। ডাকাত সৈন্যগুলো ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আপাতমস্তক দেখে নিল অপরূপাকে। অপরূপার মুখ তখনও ঝালর দিয়ে ঢাকা। তার দিকে লোবাতুর দৃষ্টি নিক্ষেপ করে এগুতে থাকা সৈন্যদের পা জোড়া থেমে গেল। জলদ গম্ভীর ভয়ঙ্কর এক আদেশে পা পিছিয়ে নিয়ে গেল। বিপরীত দিকে মেয়েটি এগিয়ে এলো তাদের দিকে। এগিয়ে আসতে আসতে নিজের ঝালর তুলে নিয়ে মুখটা অনাবৃত করে টেনে ধরল কালো পোশাকে আবৃত ডাকাত সর্দারের কাদের পোশাক। অন্য হাতে মুখের মুখোশ সরিয়ে দেওয়া মাত্রই বহুদিন পর সুপরিচিত মানুষটার এমন ভিন্ন রূপ দেখে ভেঙে পড়ে আশাহত হয়ে হুহু করে কেঁদে উঠে বলল, যাকে মন দিয়েছিলাম তার কণ্ঠস্বর চিনতে তাহলে ভুল হয়নি। প্রতারক, বিশ্বাসঘাতক, ভালোবাসা আজ এখানেই কবর দিলাম। তার নরম গালটা শক্ত দুহাতে আগলে ধরে লোকটা বলল, আমার কথা শোনো অপা, আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যেতেই এসেছি। অপরূপা সজোরে চর বসালো তার গালে, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, মরে যাব তবু আপনার কাছে আর ফিরবো না, আপনি আমার জন্য হারাম। আমাকে ভুল বুঝছো অপা, আমার কথা শোনো, ফিরে এসো। আর কিছু বলার সুযোগ হলো না। তন্মধ্যে শেহজাদের গলাস্বর শুনতে পেতেই রহমান পালিয়ে গেল তার লোকবল নিয়ে। ঘাটে রাখা তাদের জাহাজ। অপরূপা চিৎকার করে কেঁদে উঠল। জাহাজ ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। শেহজাদ দূর থেকে অপরূপাকে দেখে থমকে দাঁড়ালো, তারপর এগিয়ে এলো। তার উপস্থিতি টের পেয়ে অপরূপা কান্না থামিয়ে দিল, চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করলো। শেহজাদ তার সামনে এসে হাঁটু মুড়ে বসলো। বজ্র গম্ভীর সুরে ধমকে বলল, এমন পাকামো করতে কে বলেছে তোমাকে? কেন এখানে এসেছো? অপরূপা নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালায়। রোদ হয়ে আসা কণ্ঠে বলে, ভেতরের পথ দিয়ে ওদের পিছু পিছু এসেছি। আমিও এককালে তাদের সদস্য ছিলাম কিনা জানতে এসেছি। আপনাদের মতে তো আমি ডাকাত। শেহজাদ আর কিছু বলতে পারল না, চেয়ে রইল নিরুত্তর। তখনই রক্তে ভিজে ওঠা শেহজাদের বাহুর দিকে নজর পড়তেই আটকে উঠল অপরূপা। তটিনী তেতোপাতা খুঁজে আনলো। দুহাতের তালুতে পিষে শেহজাদের বাহুতে চেপে ধরে শবনমের কাছ থেকে কাপড় নিয়ে বাহুতে বেঁধে দিতে দিতে বলল, ওঠো, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শেহজাদ দাঁড়িয়ে পড়ল। অপরূপার দিকে হাত বাড়িয়ে বলল, ওঠো, আর কখনো ওদের পিছু নেবে না। ওদের মনে দয়া মায়া নেই একটুও। অপরূপা নিজে নিজে দাঁড়িয়ে পড়ল, বলল, আপনার হাতের
জরুরি চিকিৎসা প্রয়োজন। শেহজাদের বাড়িয়ে দেওয়া হাতটা ওভাবে রয়ে গেল। অপরূপা গাড়ির দিকে এগুতে এগুতে কেঁদে বুক ভাসালো। তার সাথে কেন এমন হলো? শেহজাদ ওর যাওয়ার দিকে তাকিয়ে বাকিদেরকে বলল, রূপার মতো সাহসী হও। অযথা ভেবে ভেবে কাদা আমার একদমই পছন্দ নয়। তো এই ছিল প্রিয় বেগমের প্রথম পরিচ্ছেদের 13 থেকে 18 পর্যন্ত সবগুলো পর্ব।